আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, স্টেট ডায়ালগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাজা আহমদ ফয়সল চৌধুরী। সুয়েন আছেন, ভালো আছেন এবং ভালো থাকাটা চাই। প্রিয় দর্শক, আজকের স্টেট ডায়ালগে আমরা সম্মানিত দুজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। প্রিয় দর্শক, আমি তাদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি। আমার ডানে যিনি বসে আছেন তিনি হচ্ছেন বাংলাদেশ আওয়ামী লীগের সম্মানিত সহ সম্পাদক জনাব রাশেক রহমান। ভালো আছেন? কেমন আছেন? আপনাকে শুভ ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। আমার বাম পাশে যিনি বসে আছেন প্রিয় দর্শক, তিনি কানাডা বিএনপির সম্মানিত সভাপতি জনাব ফয়সল আহমেদ চৌধুরী। কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাকে শুভ ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আজকে চ্যানেল ইউরোপের পক্ষ থেকে আপনার প্রতি অনেক কৃতজ্ঞতা। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা যারা টেলিফোন করবেন আমাদেরকে, স্ক্রিনে নাম্বারটি চলে আসবে। স্ক্রিনে নাম্বারটি আসলে আপনারা আপনাদের প্রশ্ন অথবা মতামত এবং যত সংক্ষিপ্তভাবে দেওয়া যায় আপনারা দিবেন। তবে টেলিফোন করার আগে দয়া করে আপনারা অনেকেই টেলিভিশনের ভলিউম বাড়িয়ে আপনারা টেলিফোন করেন, আমরা কথা শুনতে পারি না। আপনারা টেলিভিশনের ভলিউম মিউট করে আমাদেরকে ফোন করবেন। রাশেক ভাই, আপনাকে দিয়ে কি শুরু করবো? আপনি তো বাংলাদেশ থেকে আসছেন। আমার প্রথম যে প্রশ্নটি থাকে আমার প্রোগ্রামে, সেটি হচ্ছে যে কেমন আছে বাংলাদেশ? আপনাকে সমান প্রশ্ন। বাংলাদেশ বহুদিন পরে একটা দিক খুঁজে পেয়েছে এবং সেই প্রেক্ষাপট থেকে আমার মনে হয় বাংলাদেশ ভালো আছে। গতকাল যতটা ভালো ছিল আজকে তার থেকে অনেক ভালো, এবং আগামী দিনে আমরা এর থেকে আরো অনেক ভালো থাকব। এটা বাস্তবতা যে বাংলাদেশে শুধুমাত্র বাংলাদেশের স্বাধীনতার যে 43 বছরের ইতিহাস, সেখানে যে জঞ্জাল ছিল সেটা শুধু না, 100 বছরের ধারাবাহিক অনেক সমস্যা আমাদের মুখোমুখি হতে হয়, এবং আলাদিনের আশ্চর্য চেরাগের মতো এটাকে ঘষা দিয়ে একদিনের সমস্যাগুলো সমাধান করা যাবে না, এটাই বাস্তবতা। বাট আপনাকে একটু আগে যেটা বললাম যে একটা জাহাজ, তার একটা নাবিক প্রয়োজন এবং একটা দিক প্রয়োজন, ইউ নিড এ কম্পাস। সো বাংলাদেশ ইজ ব্যাক অন ট্র্যাক, বাংলাদেশ সঠিক দিকেই যাচ্ছে, এন্ড আই এম এক্সট্রিমলি হোপফুল। দিক পেয়েছে মানে কি? দিক পেয়েছে মানে হচ্ছে, দেখেন, একটা জাতিসত্তা কখনো দুটো পরিচয় নিয়ে তো আগাইতে পারে না। একটা বিভ্রান্ত জাতিসত্তা কোনোদিন কিছু করতে পারবে না। হ্যাঁ, আপনি আপনার ফুসফুসের সংকোচন প্রসারণের মধ্যে দিয়ে নিঃশ্বাস নিয়ে বেঁচে থাকতে পারবেন, ফাইন। আপনার হৃৎপিণ্ডের অলিন্দ নিলয়ের যে সংকোচন প্রসারণ তা দিয়ে আপনি বেঁচে থাকতে পারবেন, কিন্তু বেঁচে থাকার মতো বেঁচে থাকা, আপনি যে মুক্ত হবেন, আর্থসামাজিক মুক্তি, আপনি যে সমৃদ্ধশালী হবেন, আপনার ছেলেমেয়ের জন্য আপনি স্বপ্ন দেখতে পারবেন এবং আপনার ছেলেমেয়েরা তাদের জন্যও স্বপ্ন দেখতে পারবে, এই যে একটা আবহ, এটাই হচ্ছে দিক। এই জিনিসটা ওয়াজ অ্যাবসেন্ট। বাংলাদেশের সমস্যা হচ্ছে যে বাংলাদেশের সমস্ত ইতিহাসের সিংহভাগ সময় তো রক্তপাতের উপর দিয়ে গিয়েছে। বিভিন্ন সামরিক কু, আপনার স্বাধীনতার যে সত্যিকার ইতিহাস তাকে অস্বীকার করা, বাংলাদেশের স্বাধীনতার ক্ষেত্রে একেবারে সম্মুখ ভাগের থেকে যারা বিরোধিতা করেছে, যারা হত্যাকাণ্ড চালিয়েছে, যারা ধর্ষণ করেছে, তাদেরকে নিয়ে উদযাপন করা, ইংরেজিতে আমরা বলবো তাদেরকে সেলিব্রেট করা হয়েছে। সো ওই জায়গায় তো আমরা একটু দিক হারা ছিলামই, এবং সত্যিকার অর্থে যারা বাংলাদেশের স্ফুরণে বিশ্বাস করে না, ট্রান্সপায়ার যে করবে বাঙালি জাতি তাতে বিশ্বাস করে না, তাকে নিয়ে যখন আপনি মোরল মনে করে বা নেতা মনে করে আগাবেন, তখন খুব বেশি দূর কি আসলে যেতে পারবেন? এটা তো সম্ভব না। ইফ আই ডোন্ট বিলিভ ইন ইউর এক্সিস্টেন্স, আপনি আমাকে আপনার সাথী করবেন কিভাবে? আমি আপনার সাথে চা খেতে পারবো, গল্প করতে পারবো, বাট অনেস্টলি স্পিকিং আপনার সত্যিকার স্ফুরণতা আমি বিশ্বাস করবো না। এটাকে আপনি দিক বলছেন? অফকোর্স, এটা আমি কেন একা দিক বলবো? আপনি চ্যানেলে বসে প্রোগ্রাম করছেন, এটা দিকের একটা উদাহরণ। বাংলাদেশ না হলে চ্যানেলে হতো কোথেকে? এই ব্র্যান্ডটা আসতো কোথার থেকে? এই যে আপনি এখানে বসে এত গুণগত মানের দিক দিয়ে উন্নত একটা প্রোগ্রাম করছেন, আই এম রিয়েলি ইমপ্রেসড আপনার ইয়ে দেখে। এটা কোথা থেকে হচ্ছে? এই যে বাঙালি যদি শক্তি, হাউ ডাজ ইট হ্যাপেন? থ্যাংক ইউ রাশি ভাই। ফয়সল আহমেদ চৌধুরী, আপনি কানাডা বিএনপির সভাপতি, আপনি কি লন্ডনে কেন এসেছেন? নেতার সাথে দেখা করতে, ম্যাডামের সাথে? ম্যাডাম ঈদ উদযাপন করছেন, আমরা একসাথে ঈদ করছি। ঈদ করতে আসছেন ম্যাডামের সাথে? হ্যাঁ, এক্স্যাক্টলি। কি বললেন ম্যাডাম? এই যে ঈদের সময় তো বললেন, আর এখন যে অবস্থা, যেটা আর কি দেশের যে সার্বিক পরিস্থিতি, এবং বেগম জিয়া দীর্ঘ 8 বছর কিন্তু একটা কনসাইল কারাগারের মতোই ছিলেন। বাংলাদেশটা মূলত এখন একটা পুরো কারাগার। এই কারাগারে মানে বাংলাদেশের সবচেয়ে জঘন্যতম একটা ইতিহাস এখন যাচ্ছে। এখানে হত্যা, গুম, রাহাজানি, দর্শন নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এই যে
বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে 30 লক্ষ লোক শহীদ হয়েছিলেন। অনেক আশা ছিল মানুষের যে একটা সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ হবে। আসলে মূলত সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ হওয়ার জন্যই বাংলাদেশের সব মানুষ একজোট হয়ে স্বাধীনতা সংগ্রাম করেছিলেন। স্বাধীনতা সংগ্রামের রাজনৈতিক যে নেতৃত্ব ছিল ওটা কিন্তু স্বাধীনতা যুদ্ধের আগ মুহূর্তে কিন্তু পলায়ন করেছে। জনগণকে সাথে রেখে জনগণের সাথে ঐক্যবদ্ধ হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করেন নাই। জাতি যখন কিং কর্তব্য বীরমৌর তখন কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে শুধু বসেন থাকেন নাই, স্বাধীনতার ঘোষণা দিয়ে স্বাধীনতার যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন জাতিকে নিয়ে। এবং উনি পরবর্তী পর্যায়ে জাতি গঠনে যে ভূমিকা রেখেছেন, জাতিকে যে ঐক্যবদ্ধ করার জন্য যে জাতীয়তাবাদী বাংলাদেশি জাতীয়তাবাদী দর্শন আমাদের মাঝে উপহার দিয়েছেন, এটা কিন্তু বাংলাদেশি জাতিকে আবার কর্মস্পৃহায় স্পন্দিত করেছিল। সমস্ত জাতিকে ঐক্যবদ্ধ করে তখন এই যে একটা স্বল্প সময়ের মধ্যে সমগ্র হতাশাগ্রস্ত একটা জাতিকে, ভিক্ষুকের জাতিকে, যারা কিসিঞ্জার বলেছিল বটমলেস বাস্কেট, সেই বাস্কেটকে সারা পৃথিবীর মুখে একটা সম্মানী আসনে আধুনিক বাংলাদেশের আসনে সেই দর্শন যেটা মানে আমরা আমাদের পরিচয় বাংলাদেশি জাতীয়তাবাদ, আমরা যুদ্ধ করেছিলাম বাঙালি জাতীয়তাবাদ। সত্যি কিন্তু জয় বাংলা ছিল স্লোগান, পদ্মা মেঘনা যমুনা তোমার আমার ঠিকানা, জাগো জাগো বাঙালি জাগো, তখন বলে সমস্ত বাঙালি জেগেছিল। কিন্তু আমরা স্বাধীনতার পরবর্তী পর্যায়ে এদেশের সমস্ত জাতিগোষ্ঠীকে ঐক্যবদ্ধ করার জন্য চাকমা, মণিপুরি, অন্যান্য যে জাতিগুলা সবাইকে ঐক্যবদ্ধ করার জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশি জাতীয়তাবাদের সংজ্ঞা দিয়ে জাতিকে ঐক্যবদ্ধ করে উন্নয়নের রাজনীতি, আধুনিকতার রাজনীতি, গণতন্ত্রের রাজনীতি, মানবিকতার রাজনীতি ফিরিয়ে এনেছিলেন। কিন্তু আজকে অত্যন্ত পরিতাপের বিষয়, আজকের সরকার সমস্ত কিছুকে ধূলিসাৎ করে আমাদের নির্বাচন, আমাদের এই প্রজন্ম আন্দোলন করে যে গণতান্ত্রিক ব্যবস্থা, বাকশালী ব্যবস্থা থেকে বেরিয়ে এসেছিল, একদলীয় শাসন থেকে বেরিয়ে এসেছিল, সামরিক শাসন থেকে বেরিয়ে এসেছিল, যে আধুনিক গণতন্ত্র সৃষ্টি হয়েছিল, স্বৈরাচারী এরশাদকে হটিয়ে যে গণতন্ত্র সৃষ্টি হয়েছিল। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, এই সরকার এসে ক্ষমতায় মসনদে টিকে থাকার জন্য একের পর এক নীল নকশা করে জাতিকে একটি গোলামী শৃঙ্খলিত আবদ্ধ করার প্রচেষ্টা চালাচ্ছে। তাই এই মুহূর্তে বাংলাদেশের অবস্থা সত্যিকারভাবে লাজুক এবং অত্যন্ত দুরূহ। এ থেকে পরিত্রাণের কি আপনারা কোনো দিক নির্দেশনা দিয়েছেন জাতিকে? আমরা অবশ্যই দিচ্ছি, আমরা অবশ্যই জাতিকে আমরা জাতিকে ঐক্যবদ্ধ করেছি। জাতি তো আসলে মূলত এখন একটা একদলীয় সরকারের স্টিম রুলারে আবদ্ধ। জাতির আসলে কথা বলার সুযোগ নেই, মানবিক ইয়ে নেই। আজকে দেখেন দিন গুম হচ্ছে। আপনার এই স্টুডিওতে আমাদের সিলেট অঞ্চলের সবচেয়ে পপুলার যে রাজনীতিবিদ ইলিয়াস আলী জাতির সামনে বক্তব্য করেছিল, আজকে ওনাকে গুম করা হয়েছে। একটা তরুণ বাংলাদেশি যে আপনার টিপাইমুখ আন্দোলন করে লক্ষ কোটি সিলেটিকে ঐক্যবদ্ধ করেছিল, সেই নেতাকে কি কারণে আজ পর্যন্ত ফিরিয়ে দেওয়া হলো না, গুম করা হলো? আজকে জাতির কাছে, আজকে জাতি প্রশ্ন করতেছে। আপনার স্টুডিও থেকে আমি এই সরকারকে প্রশ্ন করতেছি, কেন কি অপরাধ ছিল ইলিয়াস আলীর? সমস্ত সিলেট ভূমি যখন আপনার একটা বাঁধের জন্য একটা আপনার এটা মরুভূমিতে রূপান্তরিত হয়ে যাচ্ছিল, সেজন্য সিলেটবাসীকে ঐক্যবদ্ধ করে, আপনি জানেন উনি যে র্যালিটা করেছিলেন, এই র্যালিতে কয়েক লক্ষ লোক হয়েছিল। এই আমাদের প্রিয় নেতাকে এই সরকার গুম করেছে। শুধু তাকে না, অনেক 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 ছেলে, অনেক লোক, অনেক রাজনৈতিক কর্মী, ইভেন আপনার দেখেন আপনার সাংবাদিকদের উপর কি নির্মমভাবে অত্যাচার করা হচ্ছে। সর্বশেষ যেটা এই সরকারের যে ইয়েটা, এখন বিদেশি নাগরিকরাও কিন্তু আর এই দেশে কিন্তু না, বিদেশি নাগরিকরা আজকে বাংলাদেশে আর যেতে পারছে না। আজকে রেড অ্যালার্ট, প্রত্যেকটা এমবেসিতে রেড অ্যালার্ট করেছে। আমার এমবেসি আমাকে পাঠিয়েছে, বাংলাদেশের অবস্থা আমাকে জানাচ্ছে। জাপানি যারা আমাদের ডোনার, আমাদের স্বাধীনতা সংগ্রামে সাহায্য করেছে, প্রত্যেকটা স্ট্রাকচারাল, প্রত্যেকটা যোগাযোগ ব্যবস্থা, আইটি প্রত্যেকটা সেক্টরে কিন্তু জাপানিরা আমাদেরকে সাহায্য করে। সেই জাপানিকে হত্যা করা হচ্ছে, ইটালিয়ানদেরকে হত্যা করা হচ্ছে। আজকে সমস্ত বিশ্ববাসীর কাছে আমরা মুখ দেখাতে পাচ্ছি না। আমরা বিদেশে থাকি, আমাদের বন্ধু বান্ধব যারা আছেন, আমরা ক্যানাডিয়ান যেই সমস্ত রাজনীতিবিদ আছেন, পলিটিশিয়ান আছেন, ব্যুরোক্রেট আছেন, আমাদেরকে ইমেল পাঠাচ্ছে, আমাদেরকে টেক্সট পাঠাচ্ছে, হোয়াটস গোয়িং অন ইন ইউর কান্ট্রি, কি হচ্ছে আমরা জানতে চাচ্ছি। তো
তাহলে এটা কোথায় বাংলাদেশের স্বাধীনতার আজকে চেতনা কোথায়? এইটাই কি বাংলাদেশের স্বাধীনতা? এর জন্য কি 30 লক্ষ লোক প্রাণ দিয়েছিল? থ্যাংক ইউ। হোয়াটস গোয়িং অন ইন বাংলাদেশ? না, প্রথম কথা হচ্ছে যে উনি তো অনেকগুলো পয়েন্ট তুলেছেন, তো সবগুলাই অ্যাড্রেস করি। প্রথম কথা, বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম বৃহৎ চ্যানেল, যার নাম হচ্ছে সিবিএস, 26 মার্চ 1971 সালে মার্কিন যুক্তরাষ্ট্রে তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাক্ষাৎকার প্রচার করেছেন। এবং সেই ইন্টারভিউটি ইউটিউবে গেলে খুব সহজেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 26/3/1971 সিবিএস লিখলেই পাওয়া যাবে। সেখানে তারা পরিষ্কারভাবে বলছেন যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশকে স্বাধীন ঘোষণা করেছেন এবং ইয়াহিয়া খান এটাকে ট্রিজন হিসেবে আখ্যায়িত করে, দেশদ্রোহিতা হিসেবে আখ্যায়িত করে তাকে দমন করার নির্দেশ দিয়েছেন এবং সেনাবাহিনীকে লেলিয়ে দিয়েছেন। এবং এটা বলার পরপরই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একদম একটা 32 নম্বরের বাসার সামনে দাঁড়ানো একটা ইন্টারভিউ, একটা ছোট ক্লিপ সেটার সাথে আছে, যেখানে তিনি পরিষ্কারভাবে বললেন যে মোরালি, লিগালি, ফ্রম এভরি অ্যাসপেক্ট উই আর সভরেন অ্যান্ড আই হ্যাভ অল দ্য রাইট টু গভর্ন দিস কান্ট্রি। আমি ওই সূর্যালোকের মতো সত্য জিনিস নিয়ে কথা বলে বেশি সময় নষ্ট করতে চাই না। আমি মূলত নতুন প্রজন্মের একজন, তাই নতুন প্রজন্মের ছেলেমেয়েদেরকে বলতে চাই, ইউটিউবে যান, যত ক্লিপ পাবেন কোথাও জিয়াউর রহমানের খুঁজে পাবেন না। এত যখন বড় বীর বাহাদুর ছিল। আমাকে কথা বলতে দেন, আপনার কথার সঙ্গে কথা বলি নাই। আপনি তো ক্যানাডা থেকে আসছেন, সিভিলাইজেশনের এপিটোমে আছেন আপনি। ইফ ইউ ইন্টারাপ্ট দ্যাটস নট কারেক্ট। লেটস বি সিভিল, আপনার সময় আপনি বলবেন। আমি শুধু একটা আহ্বান জানাতে চাই যে 1947 সালে ভারত পাকিস্তান বিভাগের পর থেকে বাঙালি জাতির যে সংগ্রাম এবং আন্দোলন, তার প্রতিটি ঘটনা সুনির্দিষ্টভাবে পরিষ্কারভাবে লিপিবদ্ধ আছে। এবং আজকে ডিজিটাল বাংলাদেশ তথ্য প্রযুক্তির অবারিত ধারায় বাংলাদেশে বইছে এবং ইংল্যান্ডে তো বটেই। আমি শুধু নতুন ছেলেদেরকে একটা জিনিস বলতে চাই, আমার কথায় বিশ্বাস করার দরকার নেই। গো অন টু দ্য ইন্টারনেট, সার্চ বাই ইউর সেলফ, আপনারা নিজেরা খুঁজেন, খুঁজে কি তথ্য উপাত্ত পান সেটার উপর ভিত্তি করে আপনারা বিচার করেন। এবং একটা জিনিসই পাবেন যে বাঙালি জীবনে মুক্ত হইতো না যদি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মতো একজন মানুষ পৃথিবীতে না আসতো। এবং একটা সংগ্রামকে সফল করার জন্য যে প্রেক্ষাপট, যে পটভূমি তৈরি করা লাগে, এটা কি কোনোদিন সম্ভব যে সেনাবাহিনীতে কর্মরত একজন সম্মানিত অফিসার তিনি চাইলেন আর দেশ স্বাধীন হয়ে গেল? আপনি আমাকে আজকে প্রথম পরিচয়, আমি যদি কালকে বলি গিভ মি 1000 পাউন্ড, আই ওয়ান্ট আ লোন, উইল ইউ গিভ ইট টু মি? ইউ ডোন্ট নো মি। সেখানে আপনি হঠাৎ করে একটা লোককে গিয়ে বললেন আপনি জান দিয়ে দেন অকাতরে, দেশ স্বাধীন করবো, না চিনে দিতে পারবেন? আসলে কথা আছে কিন্তু, ফল গাছে ধরে, গাধা তো গাছে ধরে না, গাধা জন্মায়। তো আমি এইসব এই কাল্পনিক কথাকে গাধা তত্ত্ব বলে আমি এটাকে প্রকাশ করি। অর্থাৎ এই দেশের মানুষ অকাতরে যুদ্ধ করলো, 30 লক্ষ প্রাণ দিল, 2.5 লক্ষ মা বোনদের ইজ্জত দিল। এই প্রেক্ষাপট, এই পটভূমি যদি কেউ তৈরি না করতেন, এটা কোথা থেকে হতো? ইজ ইট পসিবল? উই হ্যাভ টু বি লজিক্যাল, উই হ্যাভ টু বি রেশনাল। একটা সেন্টিমেন্টাল হয়ে একটা কথা বললে হলো না। আর বাংলাদেশি জাতীয়তাবাদ আসলে ভাই হয়েছে, আমি খুব সাধারণ রাজনৈতিক কর্মী, আমি বিশ্বাস করি রাজনীতি করতে গেলে আমি যে দল করব সেই দলের যে আদর্শটা সেটাকে ফিলোসফিক্যাল পার্সপেক্টিভ দিয়ে দেখতে হবে। বাংলাদেশি জাতীয়তাবাদের উপরে যেসব বই বেরিয়েছে, বইগুলো যদি আপনি পড়েন, তাহলে দ্য মোমেন্ট আপনি আমেরিকায় বা কানাডায় বা ইংল্যান্ডে গিয়ে পাসপোর্টটা হাতে নিলেন অ্যাজ এ সিটিজেন অফ কানাডা অর সিটিজেন অফ আমেরিকা অর সিটিজেন অফ ইংল্যান্ড, তখন এই বাংলাদেশি জাতীয়তাবাদীতে কিন্তু আপনার সাথে আমার সম্পর্ক ছিন্ন হয়ে গেল বাংলাদেশের সাথে। Because you see between বাংলাদেশি জাতীয়তাবাদ, বাঙালি জাতীয়তাবাদ হচ্ছে যে রিয়েল এসেন্স, বাঙালি জাতীয়তাবাদ, দ্যাট ইজ your glory, your existence, your relevance, এটা ট্রান্সেন্ড করে বাউন্ডারিকে। অর্থাৎ একজন বাঙালি, আপনি পৃথিবীর যেখানেই যান, আপনি বাংলাদেশের অংশ, আপনি বাঙালির অংশ, আপনি একটা স্বাধীন মুক্ত জাতিসত্তার অংশ। সো আমরা এটা বাংলাদেশের রাজনীতি এখন একটা অভাব আছে যে আমরা কোন আদর্শকে আসলে ফিলোসফিক্যাল পার্সপেক্টিভ থেকে অ্যানালিসিস আর করতে চাই না। আমাদের হাওয়া করা দরকার, রাজনীতির কথা আমরা করি বলি, বাট বাংলাদেশের জাতীয়তাবাদ বলতে কি বোঝায় এর ব্যবচ্ছেদ যদি আপনি করেন, যেটাকে ইংরেজিতে বলা হয় ডাইসেকশন, তাহলে আমি আপনাকে যেটা বললাম সেটাই, ইটস নট এ ওয়ার্কেবল সলিউশন। আপনি যদি সত্যিকার অর্থে মাইটি বেঙ্গলি হতে চান, যেটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর স্বপ্ন দেখেছিলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বপ্ন দেখেন, তাহলে তো ইউ হ্যাভ টু ট্রান্সেন্ড দ্য বাউন্ডারি। কারণ আমার ইংল্যান্ডে যে বাঙালি আছে সে তোমার ভাই, সে ব্রিটিশ সিটিজেন হতে পারে, বাট আমি মনে করি তার আমার উপর অধিকার আছে, আমার তার উপরে অধিকার আছে। সুতরাং আমাকে ন্যাশনালিজমের ভিত্তি করে, নেশনহুডের উপর ভিত্তি করে দিয়ে আমরা সম্পর্ক বজায় রাখতে হবে। কারণ কি, আপনার ছেলে মেয়ে পর্যন্ত সম্পর্ক এমনি থাকবে, কিন্তু তার নাতি যখন হবে ওই সম্পর্ক কিসের উপর ভিত্তি করে থাকবে?
ইট হ্যাজ টু ট্রান্সেন্ড দ্য বাউন্ডারি। তার মানে কি যে একটু ইন্টেলেকচুয়ালি হাইটেন ভাবে যদি আমরা চিন্তা করি, তাহলে হয়তোবা কোন জাতীয়তাবাদে জাতীয়তা বোধকে শানিত করলে ভালো হবে এটা আমরা বুঝতে পারবো। যাই হোক, আমি ওই কি বলে যে আপনার ইলিয়াস আলী সাহেবের কথা আসি। আমি মর্মাহত, দুঃখিত, সাবেক সংসদ সদস্য ইলিয়াস আলী সাহেব উনি গুম হয়েছেন। অনেস্টলি স্পিকিং, আমি তো আগেই বলেছি বাংলাদেশের যে জঞ্জাল, যে সমস্যাগুলো আছে তার মধ্যে দিয়ে অনেক তদন্ত হয়তো শেষ হয় না, এবং এটা সিনবাদের ওই আলাদিনের আশ্চর্য চেরাগের মতো না যে আপনি ঘষা দিলেন প্রবলেম সলভ হয়ে গেল। বাট টু সে যে এই সরকার ইলিয়াস আলীকে গুম করেছে, আমার মনে হয় এই কথাটা খুব একটা দায়িত্ববান ব্যক্তির মতো কথা হলো না। এর কারণটা হচ্ছে ইলিয়াস আলী সাহেবকে আমিও চিনি, আপনিও চিনেন, উনিও চিনেন, এবং মানুষের বহু লোক চিনেন। ওনার ছাত্র রাজনীতির সময় থেকে ওনার বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সেক্টরের যে যোগাযোগ, সেগুলো কিন্তু একটা কারণ হতে পারে যার কারণে তিনি গুম হতে পারেন। সুতরাং আমি দায়িত্ব জ্ঞানহীন মানুষের মতো একটা কমেন্ট করে ফেলতে পারি না যে সরকার গুম করেছে। এবং বাংলাদেশে ইলিয়াস আলী সাহেবের থেকেও অনেক বড় রাজনীতিবিদ বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছেন যাদের গুম হচ্ছে না। সুতরাং ইলিয়াস আলী কেন গুম করতে হবে? অর্থাৎ আপনি একজন নাগরিক হিসেবে আপনার কিন্তু কিছু দায়িত্ব আছে। আপনি লন্ডনে থাকতে পারেন, কিন্তু ভোরবেলা 5টার সময় যদি আপনি একা একা লন্ডন নগরীর অ্যালির ভিতর দিয়ে হাঁটেন, এর সম্পূর্ণ দায়ভার কি ব্রিটিশ গভর্নমেন্ট বা ডেভিড ক্যামেরন নিতে পারবে? কিছু দায়িত্ব কি আপনার নিজের নাই? সুতরাং ইলিয়াস আলী সাহেব ব্যক্তি হিসেবে কি, যতটুকু আমরা জানি বা দেখি তার থেকে একটু বেশি জানতে হবে, আর একটু বেশি বুঝতে হবে, তারপর একটা দায়িত্ব নিয়ে একটা কথা বলতে হবে। বাট আমি ঢালাও ভাবে বলে দিলাম অমুকে গুম করছে, তাহলে আমি এভাবে বলি যে আপনার তো মনে আছে জামাল উদ্দিন সাহেব বিএনপির নেতা, তাকে কে গুম করেছিল? বিএনপির লোকটাই করেছিল। সেই কথা তো ভুলে গেলে হবে না। আপনি এই গুমের কথা বলবেন, ওই গুমের কথা বলবেন না, সেটা হবে না। অ্যাটলিস্ট জামাল উদ্দিন সাহেবকে যিনি গুম করেছেন তিনি তো গ্রেপ্তার হয়েছেন, তিনি তো সুচিহ্নিত বিএনপির একজন নেতা। কিন্তু ইলিয়াস আলী তদন্ত এখনো শেষ হয়নি। আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করি, ওনার রুহের মাগফিরাত কামনা করি। শুধু তাই না, আমি এটাও দোয়া করি যে ওনার গুম হওয়ার যে তদন্ত, এই তদন্তটা ইমিডিয়েটলি রিজলভ হওয়া দরকার। কারো গুম হওয়ার সাথে আমি সাপোর্ট করি না, সে বিএনপি করুক বা আওয়ামী লীগ করুক বা জাতীয় পার্টি, ডাজন্ট ম্যাটার। বাট এটাও আমি বুঝি যে নিজেকে নিরাপদে থাকতে গেলে নিজের কিছু দায়িত্ব আছে। If you are dealing with thugs and yourself you are a thug, that the thuggery will consume you. থাগড়ি তো আপনাকে খেয়ে ফেলবে, এটাই বাস্তবতা। আর বাকশালের কথা উনি বলেছেন, ওই বাংলাদেশি জাতীয়তাবাদ সম্পর্কে ওই ফিলোসফিক্যাল অ্যানালিসিসের পাশে বাকশাল নিয়েও করা যেতে পারে। বাট আমরা আজকে অন্য জিনিস নিয়ে কথা বলবো। আমি শুধু একটা জিনিস বলতে চাই, বহুদলীয় গণতন্ত্রের নামে বাংলাদেশ একটা জিনিস পেয়েছে, সেটা জামাত ইসলামীকে পেয়েছে, মুসলিম লীগকে পেয়েছে, রাজাকার আল বদর আল শামসদেরকে পেয়েছে। শুধু তাই না, 11,000 সুচিহ্নিত যুদ্ধাপরাধী যারা ছিল রাজাকার আল বদর আল শামস, তাদেরকে মুক্ত করার মধ্য দিয়ে দণ্ডপ্রাপ্ত 850 জন লোককে মুক্ত করা হয়েছে। এইটাই বাস্তবতা। শুধু তাই না, সংবিধানের 36 এবং 12 মুসলিম, আমি ভুল না করলে, সেখানে রাজাকার আল বদর আল শামসদের দুটো অধিকার রহিত করা ছিল। তারা কোনোদিন ভোট দিতে পারবে না, তারা কোনোদিন রাজনীতি করতে পারবে না। এই দুটি অধিকার মেজর জেনারেল জিয়াউর রহমান ফিরিয়ে দিয়েছে। শুধু তাই না, আমি এখানে টিভির সামনে বলতে চাই, আমার বাবা হাবিবুল নবী আশিকুর রহমান সাহেব, মেজর জেনারেল জিয়াউর রহমান যখন অবৈধভাবে ক্ষমতায় আসলেন তখন কুমিল্লার তিনি ডিসি ছিলেন, এবং বাংলাদেশের প্রচলিত আইনে কোনো ব্যক্তির মামলা প্রত্যাহার করতে পারেন দুজন, একজন হচ্ছেন জেলা প্রশাসক, একজন হচ্ছেন রাষ্ট্রপতি। এবং মেজর জেনারেল জিয়াউর রহমান সাহেব আমার বাবাকে বিশিষ্ট রাজাকার মৌলানা আব্দুল মান্নানের 8টি মামলা প্রত্যাহার করার জন্য নির্দেশ দেন, কিন্তু আমার বাবা সেটা করেন নাই। পরবর্তীতে তৎকালীন স্বরাষ্ট্র সচিব সালাউদ্দিন সাহেব মারফত এই ফাইলগুলি ঢাকায় নিয়ে সবুজ কালি দিয়ে মেজর জেনারেল জিয়াউর রহমান নিজে হাতে লিখে মামলাগুলো প্রত্যাহার করেছেন। আপনি রেকর্ড করে রাখেন, আমি জীবিত, আমার বাবা জীবিত, দিস ইজ এ ফ্যাক্ট। সো বাঙালির জানা উচিত যে সত্যিকার অর্থে ওই শহীদ বুদ্ধিজীবী আলিম চৌধুরী সাহেবের হত্যাকারী রাজাকার মৌলানা আব্দুল মান্নানকে কে মাফ করেছে। and I can also prove it. আর এরপরে যেটা উনি বলছেন যে বিদেশিরা যেতে পারছেন না, যেই দুজন বিদেশি কিছুদিন আগে মৃত্যুবরণ করেছেন, আমি যদি লন্ডনে এসে অ্যাক্সিডেন্ট করে মারা যাই বা আমাকে যদি কেউ মেরে ফেলে, এটা মেনে নেওয়া যায় না। মানবতা প্রতিবার মৃত্যুর সম্মুখীন হয় যখন একজন নির্দোষ মানুষ তাকে হত্যা করা হয়, এটাই বাস্তব। কিন্তু ইতিমধ্যেই ইটালিয়ান যে ভদ্রলোক এবং জাপানিজ যে ভদ্রলোক, তাদের দুজনের তদন্তের মধ্যে দিয়ে এটা কিন্তু বেরিয়ে এসেছে যে ইট ওয়াজ এ প্রি প্ল্যান্ড কোল্ড ব্লাডেড মার্ডার। টেলিফোনিক কনভারসেশনও বেরিয়ে এসেছে যেখানে একেবারে ঠান্ডা মস্তিষ্কে ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে যে এতটার সময় এখানে কিভাবে গুলি করতে হবে। সুতরাং কারা করেছে আমার একটা পরিষ্কার ধারণা আছে, এটা খুব তাড়াতাড়ি বেরিয়ে আসবে।
যারা 2015 সালের 5ই জানুয়ারির পর থেকে সমস্ত দেশে আগুন সন্ত্রাস যাকে বলে পেট্রোল বোমার মধ্যে দিয়ে মানুষকে জ্বালিয়ে পুড়িয়ে মেরে দেশকে জিম্মি করার চেষ্টা করেছিল, আমি দ্ব্যর্থহীন কণ্ঠে আপনার অনুষ্ঠানে বলে যেতে চাই, অতি সত্বর আপনারা দেখবেন ওই চক্র, ওই লোকেরাই জাতীয়তাবাদী দল জামাতে ইসলামী, মৌলবাদ, জঙ্গিবাদের যারা প্রতিনিধিত্ব করে তাদের মদতেই এই হত্যাকাণ্ডগুলো সংঘটিত হয়েছে। আর একটা জিনিস উনি বলেছেন বাংলাদেশ এখন কারাগারে রূপান্তরিত হয়েছে। আমি, ইটস নট এ স্পেকুলেশন, ইটস এ বিলিফ এন্ড আই এম কনফিডেন্ট। 2015-16 সালের অর্থ বছরের সমাপ্তিতে আপনারা দেখবেন যে বাংলাদেশের এক্সপোর্ট ইনকাম 1% কম হবে না। এর মানে হচ্ছে বিদেশি ব্যক্তিদের আনাগোনা এবং তাদের ইনভেস্টমেন্ট ঠিক আছে। সুতরাং এখানে বসে উইদাউট তথ্য, উইদাউট ডেটা যদি আমরা বলি যে বিদেশিরা যাওয়া বন্ধ করেছে, তাহলে তো হবে না। অনলাইনে গেলে www.immigration.bd.org এ গেলেও দেখবেন প্রতিদিন কয়জন বিদেশি পাসপোর্টের স্ট্যাম্প লাগাচ্ছে। এটা টকশোতে এই মুখরোচক কথা বলে আমি নিজের কাছে মানে একটু পপুলারিটি পাইলাম বা ভালো হইলো, এসব জিনিস করার কোনো মানে হয় না। আমরা যেই দলই করি, যেই মতাদর্শেই বিশ্বাস করি, দিনের শেষে আমরা বাংলাদেশকে ভালোবাসি, বাঙালিকে ভালোবাসি এবং আমরা একটা সুন্দর ভবিষ্যৎ চাই। তাই নিজের ভালো করার জন্য বা নিজের দলের কাছে ভালো হওয়ার জন্য আমার মনে হয় বেসলেস কথা বলা ঠিক হবে না। তবে হ্যাঁ, এই জায়গায় আমার শ্রদ্ধেয় বড় ভাই যদি বলতেন যে ইটালিয়ান যে ভদ্রলোককে মেরে ফেলা হয়েছে, জাপানিজ যে ভদ্রলোককে মেরে ফেলা হয়েছে, তাদের তদন্তটা দ্রুত শেষ করা দরকার এবং কারা করেছে তাদেরকে অ্যারেস্ট করা দরকার। I think I would rather appreciate that more, এবং শুধু আমি একা না, দর্শকরা অনেক বেশি অ্যাপ্রিসিয়েট করতেন। সো স্পেডকে স্পেড বলতে হবে, কালোকে কালো, সাদাকে সাদা, এটা হচ্ছে বাস্তব। আর বাংলাদেশের অগ্রগতির কথা বলছেন, আমার ভাই একটু আগে আইটির কথা বললেন। আমার যতদূর মনে পড়ে বেগম খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন সাবমেরিন কেবলটা ফিরে গিয়েছিল, কারণ এটা দিয়ে আসলে কি হয় এটা বোঝারও সক্ষমতা আমাদের ছিল না। এবং আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি যে 2001 সাল থেকে 2006 সালে বাংলাদেশে আইকনিক কি ডেভেলপমেন্ট বা উন্নয়ন বেগম খালেদা জিয়ার নেতৃত্ব হয়েছে, উনি একটা নামও বলতে পারবেন না। আইকনিক ডেভেলপমেন্ট, মাইন্ড ইউ। বাট মাননীয় প্রধানমন্ত্রীর হাত দিয়ে সমস্ত বাংলাদেশের 65,000 গ্রামের প্রতিটা প্রান্তরে, টেকনাফ থেকে তেতুলিয়া, তথ্য প্রযুক্তি ছড়িয়ে গেছে, আইটি বেসড টেকনোলজি ছড়িয়ে গেছে। ছেলেমেয়েরা আজ স্বপ্ন দেখে যে তারা বাংলাদেশে বসে তাদের সেবা ইংল্যান্ডে দিবে, জাপানে দিবে, আমেরিকায় দিবে, কানাডায় দিবে, অস্ট্রেলিয়ায় দিবে, এবং তারা দিচ্ছ। তারা ইতিমধ্যেই বৈদেশিক মুদ্রা আয় করছে, এটা তো বাস্তবতা। আপনার বাড়ি সিলেট, আমার নানার বাড়ি সিলেট, উনি জকিগঞ্জের মানুষ। আপনি চলেন একদম প্রত্যন্ত অঞ্চলে, আমরা চলে যাই ইউনিয়ন পর্যায়ে, ইউনিয়ন পরিষদে গেলে আপনি দেখবেন 10-12টা ছেলে মেয়ে প্রতিনিয়ত কম্পিউটার নিয়ে কাজ করছে, গ্রামের কৃষককে তার সারের জন্য কি লাগবে সেটা দিচ্ছে। এটা কি আওয়ামী সরকারের সফলতা? অফকোর্স, ওয়াই নট? আপনি চিন্তা করতে পারেন। আমি আপনাকে ছোট একটা উদাহরণ দিই। আমি ইংল্যান্ডে লিডসে পড়তাম, আমি ফিরে গেলাম ছুটির সময়, আমার পাসপোর্ট এক্সপায়ার করেছে। তখন হচ্ছে বিএনপি সরকার, মানে আপনার ওই 1991 সালে যখন ক্ষমতায় আসলো, আগারগাঁওতে তখন পাসপোর্ট অফিস ছিল। Would you believe I had to pay 150 টাকা bribe to get a form to renew my passport? And today you go to any union porishad, you don't have to pay a single penny. All you do is you pay 20 টাকা or 15 টাকা for a printout for the passport form. Don't you think it's a revolution? এটা কি শুধু পাসপোর্টের ক্ষেত্রে হয়েছে নাকি? প্রতিটা জায়গায় হয়েছে। বাংলাদেশে একসময় মাত্র 18% লোক ব্যাংকিং সেবার আওতায় ছিল। আজকে 10 টাকা দিয়ে প্রান্তিক পর্যায়ের সবচেয়ে গরিব দরিদ্র ব্যক্তি একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারে। তার অ্যাকাউন্টে অটোমেটিক্যালি একটা বয়স্ক ভাতা, একটা বিবাহিত নারী তার ভাতা, একজন দরিদ্র প্রেগনেন্ট নারী তার ভাতা, আপনার ফার্টিলাইজারের জন্য যে সাবসিডি সেটা ডাইরেক্টলি ব্যাংকে চলে যাচ্ছে। Don't you think it's a revolution? You see, the thing is, if you're not positive, আপনি যদি ভালোকে গ্রহণ করতে না চান, আপনি দোষ হাজারো ধরতে পারবেন। চলেন আমেরিকায় যাই, ইংল্যান্ডে বসি, কতগুলো দোষ বের করা যাবে? হান্ড্রেডস, নিউমারাস, এর তো কোনো শুরু নাই শেষ নাই। বাট অ্যাজ হিউম্যান বিংস উই হ্যাভ টু বি পজিটিভ। এবং এই জায়গায় একটা কথা শুধু আপনাকে বলতে চাই, কোকো শ্যানেল একটা কথা বলছিলেন যে মানে উই আর নট বর্ন উইথ উইংস, বাট উই শুড নট ডু এনিথিং ফর হুইচ গ্রোয়িং আ উইং উইল বি প্রিভেন্টেড। এখন ঘটনা হচ্ছে কি, উই হ্যাভ টু বি বিলিভার্স, যে আমরা বাংলাদেশের সত্যিকার স্বাধীনতা ইতিহাসকে তুলে ধরছি। নতুন প্রজন্ম উজ্জীবিত, বাংলাদেশের সত্যিকার শত্রু যারা ছিল রাজাকার, আল বদর, আল শামস, তারা নিধন প্রক্রিয়ার ভিতরে আছে। আমি আশা করব যেসব রাজনৈতিক দল তাদেরকে বাঁচাতে চায়
সেই পথটি পরিহার করে তারা বাংলাদেশের ইতিবাচক রাজনীতিতে ফিরে আসুক। কেউ কোনো জায়গায় একা থাকবে না, আমরা থাকতে চাই না, সকলে একসাথেই থাকবো, একটা গণতান্ত্রিক দেশ। আর 5ই জানুয়ারি নির্বাচনের কথা তিনি বলেছেন, ওটাও ইউটিউবে আছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুব পরিষ্কার ভাবে বেগম খালেদা জিয়াকে উদাত্ত আহ্বান জানিয়েছিলেন যে আপনি আসুন, বসুন, কথা বলি, আপনি স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব নিন, আপনার সংসদ নাম দিন, আরো 5টি মন্ত্রণালয়। বাট উনি সেই প্রস্তাব গ্রহণ করা তো বাদ দিলাম, বিকল্প কোনো প্রস্তাবও দেন নাই। শুধু তাই না, একটা দেশের মাননীয় প্রধানমন্ত্রী ওই দেশেরই মাননীয় বিরোধী দলের নেত্রীকে দাওয়াত দিচ্ছেন, বলছেন আমি নিজে হাতে রান্না করে আপনাকে খাওয়াবো। যাওয়ার মতো মাননীয় প্রধানমন্ত্রীর কাছে গিয়ে একটা বসে আলাপ করা, সেই সৌজন্যতা বোধটাও তিনি দেখাতে পারেন নাই। এখন কোন প্রস্তাবনা ভালো কোনটা খারাপ সেটা নিয়ে ডিবেট হতে পারে ঘন্টার পর ঘন্টা, কিন্তু ভাই, ইফ ইউ ইনভাইট মি টু হ্যাভ এ কাপ অফ টি উইথ ইউ, ডু আই হ্যাভ এনি রিজন টু সে নো? আই উড কাম, আই উড ইন্ডালজ অ্যান্ড আই উড অবলাইজ ইউ। ওই সৌজন্যতা বোধটাও হারিয়ে গেছে। জনাব আরাফাত রহমান কোকো মৃত্যুবরণ করেছেন, ওনার বাসায় মাননীয় প্রধানমন্ত্রী গিয়েছিলেন বেগম খালেদার সাথে দেখা সহমর্মিতা জানানোর জন্য, সেখানে ঢুকতে দেওয়া হয়নি। সেদিন আমি 71 টিভিতে ছিলাম, লাইভ প্রোগ্রাম, আমি লাইভ দেখছি, যিনি গেটের সামনে দাঁড়িয়ে আছেন, ভিতর থেকে দরজা লাগিয়ে দেওয়া। আর উনি চলে যাওয়ার পরে একটা খাতা নিয়ে আসলো, শোক খাতা। উনি চলে যাওয়ার পরে, মাইন্ড ইউ, শোক বই লেখা না, শোকটা হচ্ছে বড় হাতে লেখা, তো তারপর সরু হয়ে বইটা এসে শেষ হয়েছে। তার মানে যে কত অযত্ন, কত অবহেলা, মৃত্যুর সময়ও সব জায়গায় সস্তা রাজনীতি। এই অবস্থায় তো আপনি আর বেশি কিছু আশা করতে পারেন না। আমি শুধু মনে করি জাতীয়তাবাদী দলের একটা অদম্য আকাঙ্ক্ষা আছে আন্দোলনের মধ্য দিয়ে শুধুমাত্র ক্ষমতায় আসা, মানুষের সামগ্রিক কল্যাণ করানোর ক্ষমতার লিপ্সা, শুধুমাত্র ক্ষমতায় আসা। হ্যাঁ, সেটাও সফল হতে পারে যদি জাতীয়তাবাদী দলের নেতা কর্মীদেরকে তার বর্তমান নেতৃত্বের উপর আস্থা স্থাপন করানোর মধ্য দিয়ে গ্রামে গ্রামে, ঘরে ঘরে, গঞ্জে, হাট বাজারে যেতে দেওয়া যায়। কিন্তু আমি আপনাকে নিশ্চিতভাবে বলতে পারি, জাতীয়তাবাদী দলের ঘুণে ধরা দূষিত দুর্নীতিবাজ নেতৃত্বের আহ্বানে বাংলাদেশের কোন প্রান্তরের নেতা বা কর্মীরা উজ্জীবিত হবে না এবং তারা ঘরে ঘরে যাবে না। এবং আপনি একটা জিনিস খেয়াল করবেন, একটা লাইন শুধু বলে নি, 2001 থেকে 2006 সালের এই যে দুর্নীতিগ্রস্ত সরকারের পরে এই যে মুখের পরিবর্তন হওয়ার যে ব্যাপার, যে নতুন মুখ, নতুন প্রজন্ম, এই জিনিসটা কিন্তু জাতীয়তাবাদী দলে হয় নাই। অর্থাৎ এখানে গণতন্ত্রের চর্চা নেই। একজন ভারপ্রাপ্ত কি মহাসচিব, উনি ভারপ্রাপ্তই থাকছেন, ভারগ্রস্ত তিনি। আপনি একটা কাউন্সিল করে একটা নতুন মহাসচিব দিতে পারছেন না। নট অনলি দ্যাট, কোন জায়গায় আপনি নতুন মুখ আনতে পারছেন না। ওয়েয়ারএজ বাংলাদেশ আওয়ামী লীগ, যেটা সংগঠন প্রতিটা ওয়ার্ড, প্রতিটা ইউনিয়ন, প্রতিটা উপজেলা, জেলা, কেন্দ্র পর্যন্ত আছে, সেখানে আজকে বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটি থেকে শুরু করে প্রত্যেকটা কমিটিতে আপনি দেখবেন নতুন প্রজন্মের জয় জয়কার। এবং আমরা এই ভোটের মধ্য দিয়ে, গণতান্ত্রিক চর্চার মধ্য দিয়ে আমাদের দলের সংগঠনকে আমরা উজ্জীবিত করছি। সুতরাং যাদের নিজস্ব দলের ভিতরেই গণতন্ত্রের ছিটাফোটা নাই, তারা যখন গণতন্ত্র নিয়ে কথা বলে বা ক্রিটিসাইজ করে, তখন মনে মনে হাসা ছাড়া তো আর কিছু করার থাকে না। আর একটা কথা শুধু বলতে চাই, একটা জাতির জন্য ঘুমিয়ে থেকে স্বপ্ন দেখার কোনো অবকাশ নাই। আমাদেরকে জেগে থেকেই স্বপ্ন দেখতে হবে। আর যেই স্বপ্ন আমাদেরকে জাগিয়ে রাখে, সেই স্বপ্নে আমাদেরকে সত্যিকার মুক্তি দিবে। এবং সেই স্বপ্নটা হচ্ছে ওই যেটা বললেন স্বাধীনতা যুদ্ধে উনি, জয় বাংলার স্বপ্ন, জয় বঙ্গবন্ধুর স্বপ্ন। বাঙালি যেখানে যাবে, বাঙালিকে মানুষ মনে করবে না যে সে ভারতের একটা অংশ ছিল। বাংলাদেশ বলা মাত্র মানুষ জানবে যে আমরা 1971 সালে খালি হাতে যুদ্ধ করে পাকিস্তানিদেরকে হারিয়ে স্বাধীন হয়েছি। এবং আনফরচুনেটলি এই কথাটা আমরা এখনো সগর্বে বলতে পারি না। And I'm waiting for that day. It will happen. থ্যাংক ইউ ফয়সাল ভাই। আমরা একটা বিরতিতে যেতে হবে আর কি। আমি বিরতি থেকে ফিরে এসে আপনার সাথে কথা বলবো। প্রিয় দর্শক, আমরা কথা বলছি বাংলাদেশের রাজনীতি নিয়ে। রাশেক রহমান সাহেব ভালোই বলেন এবং তিনি গুছিয়ে কথা বলেন এবং বলতে পারেন তিনি, এবং তিনি আওয়ামী লীগের পক্ষেই কথা বলছেন এবং সত্যটাই হ্যাঁ, উনি সত্যটাই বলছেন। উনি দাবি করছেন উনি সত্যটাই বলছেন। প্রিয় দর্শক, আমরা যাচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির পর আমি ফিরে আসছি। তবে তার আগে আপনারা অনেকেই ফোন করে অপেক্ষা করছেন। আমি বিজ্ঞাপন বিরতি থেকে ফিরে এসে আপনাদের ফোন কল নিব। থ্যাংক ইউ, আপনারা আমাদের সাথেই থাকুন। থ্যাংক ইউ।
আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, বিজ্ঞাপন বিরতির পর আমরা আবারও ফিরে এসেছি। এই মুহূর্তে যারা টিভি সেটের সামনে বসেছেন, আপনারা তো জানেন না আমরা কি নিয়ে এবং কাকে নিয়ে কথা বলছি। প্রিয় দর্শক, আজকের স্ট্রিট ডায়ালগের সম্মানিত অতিথি হচ্ছেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক জনাব রাশেক রহমান এবং কানাডা বিএনপির সম্মানিত সভাপতি জনাব ফয়সাল আহমেদ চৌধুরী। বিজ্ঞাপন বিরতিতে যাওয়ার আগে রাশেক রহমান সাহেব কথা বলছিলেন এবং ফয়সাল ভাই বসে বসে সেটি নোট করছিলেন। তো আমি তাদের সাথে কথা বলার আগে আমি কন্ট্রোল রুমকে অনুরোধ করছি, কি টেলিফোন লাইনে কলার আছেন? কে আছেন লাইনে? হ্যালো, সালাম আলাইকুম কলার। আসসালামু আলাইকুম কলার, কি লাইনে আছেন? হ্যালো, ওয়ালাইকুম সালাম। কে বলছেন প্লিজ? শোয়েব ভাই, শেখ তাহির। জি শেখ তাহির ভাই, ভালো আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ, ভালো আছেন আপনারা? আমার বিএনপির ভাই বড় কষ্ট করি কানাডাতে গিয়েছেন, তো তানরে অভিনন্দন। আর তাই কিছু উদ্বিগ্ন যে 2 জন বিদেশি মানুষ বাংলাদেশও হত্যা করা হয়ে গেছে এর দায়। আমরা সকল বিঘ্ন তার দায়, আমরা চাই না এমন ঘটনা হইতো, একটা হইলেও টু মাছ। আমি ডিফেন্ড করলাম না, কিন্তু টাইম যে দেশে থাকো, কানাডাত, টরন্টো, ভ্যানকুভার, মন্ট্রিও, 3 শহরও একদিনে যে ক্রাইম হয়, ওখানে বাংলাদেশও 8টা বছরে ক্রাইম হয় না। তো এরপরেও আমরা চাই না, আমরা গভর্নমেন্ট চায় না ক্রাইম হইতো। কিন্তু 2 জন বিদেশি কোন সময় 2 জন রাজাকারও যখন রায় হয়েছে, ফাঁসির রায় হয়েছে, তখন 2 জন বিদেশি হত্যা করা হয়েছে। একটার যুগ সৌন্দর্য আপনি দেখুন জানু, 2 জন রাজাকারর ফাঁসির রায় হয়েছে, ওই সময় 2 জন বিদেশি হত্যা করা হয়েছে। এর একটা পরিষ্কার আমার বাইরের 20 দলীয় জোট শরিক আছে একটা, ডেফিনেটলি না। তাহের ভাই আমি আপনাদের বলি, এটা কিন্তু এখনো তদন্ত শেষ হয় নাই। তদন্ত যেহেতু শেষ হয় নাই, তাহলে আপনি কিন্তু ফাইনালি কিছু বলতে পারবেন না আপনি। আমি অনুমান করতেছি, যেমন আমরা তো সবাই বিশ্বাস করি আল্লাহকে তো কেউ দেখিনি। না, আপনি মানে যেহেতু লাইভ প্রোগ্রামে বলছেন, আপনি মানে অনুমান, যেটি রাশেক ভাই বলছেন যে অনুমান করতে পারেন, তবে আপনি মানে কংক্রিট মানে কিসে আসতে পারেন? আমি অনুমানই করতেছি, অনুমান করতেছি। এরপরেও বলেন। হ্যাঁ, অনুমানই করতেছি। তো এরপরে দেশের উন্নয়নের ব্যাপারে রাশেক ভাই যেরকম বলছেন আর কি, আপনিও দেশের থেকে আসছেন, আমিও দেশের থেকে আসছি। উন্নয়নের ব্যাপারে রাশেক ভাই যেরকম বলছেন সত্য ঘটনা। বিএনপির জ্বালাও পুরাও ছাড়া, 20 দলীয় জোটের জ্বালাও পুরাও ছাড়া আর কোনো কিছু আসিল না গত 4 মাস 3 মাস। গত বছরেও এইরকমই চলছে। তো এরপরেও বাংলাদেশ আজকে কোথায় গেছে দেখেন। জাতিসংঘে গেলেন, আমাদের নেত্রী চ্যাম্পিয়ন অফ আর্ট পুরস্কার নিয়ে আসলেন। জাতিসংঘের মধ্যে পৃথিবীর কোন দেশের গভর্নমেন্টের প্রধান নেত্রীকে প্রশ্ন করলো না যে বাংলাদেশে এই একজন বিদেশি কেন মারা গেল। এর প্রশংসাই করলো, এই প্রথমবারের মতো প্রশংসা করলো জাতিসংঘে সারা পৃথিবীর গভর্নমেন্ট প্রধানেরা। ইভেন বারাক ওবামাও প্রশংসা করলেন বাংলাদেশের। আজকে বাংলাদেশে 27 বিলিয়ন ডলার রিজার্ভ। বাংলাদেশ খাদ্য স্বয়ংসম্পূর্ণ। উনাদের আমলে শব্দ এখন মানুষ ভুলে গেছে, বাংলাদেশের মানুষ মঙ্গা চিনে না। উনাদের আমলে সারের জন্য খুন করা হইতো মানুষকে, বিদ্যুতের জন্য খুন করা হইতো মানুষদেরকে। এর মধ্যে 25,000 কোটি টাকা বিদ্যুৎ খাতে ওনারা লুটপাট করে খেয়ে গেছেন। খাম্বা বানাইছেন কিন্তু বিদ্যুৎ নাই। বিদ্যুৎ আওয়ামী লীগ সরকার রেখে গেছিল 3,800 মেগাওয়াটে, ওনারা নিয়ে আসছেন 3,200 মেগাওয়াটে 5 বছরে। তারপরেও ওনারা এখন দাবি করেন। আর এরপরে জিয়াউর রহমান সাহেবকে স্বাধীনতার ঘোষক।
আমার ভাই তো কম হলেও 20-25 বছর যাবৎ পলিটিক্স করেন। তো এই 2-3 বছর যাবৎ ওনারা এই উঠে পড়ে লাগলেন জিয়াউর রহমান সাহেব প্রথম রাষ্ট্রপতি, স্বাধীনতার ঘোষক। আগে যে 20-25 বছর পলিটিক্স করলেন উনি ওই সময় কি এই কথাগুলো বলতে পারলেন না? ওনারা এখন ওনাদের ওই তারেক জিয়া সাহেব কি যে বলে আর কি যে করে বুঝিও না সব সময়। উনি যা বলে ওনারাও তাই ফলো করেন। ভাই, তারেক জিয়ার থেকে তো আপনার বয়স বেশি, আপনি রাজনীতি করেন বেশি দিন ধরে, তো আপনার বিবেকের সাথে চিন্তা করে কথাটা বলেন। নেতা বললো আর আপনিও এই নেতার পিছনে ছুটলেন, এইটা ঠিক না। আমাদের সরকার যে ভুল করে না এমন কথা আমি বলবো না। আওয়ামী লীগের যে সব ফেরেস্তা এটাও আমি বলি না, কিন্তু আপনাদের সাথে আমাদের তুলনা হয় না। কারণ আপনারা যে রকম লুটপাট করেছেন ভাই, রিলিফের সিআইসি শীট যেগুলো আপনারা চুরি করে নিয়ে গেছেন আপনাদের মন্ত্রী মিনিস্টার এমপিরা, বিস্কিট পর্যন্ত, রিলিফের বিস্কিট পর্যন্ত পাওয়া গেছে পুকুরে। থ্যাংক ইউ তাহের ভাই, আপনি লাইনে আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি আসলে প্রশ্ন না করে আপনি বক্তব্য রেখেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং আপনি আওয়ামী লীগের সাপোর্টার না, আমি যতটুকু জানি যে আপনি আওয়ামী লীগ করেন। দেখি নেক্সট কে আছেন লাইনে। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছেন? জি, কে বলছেন প্লিজ? আচ্ছা, আমি নাম হইলাম পরে। অনেক প্রোগ্রাম তো শুনছি ভাই আপনার এখানে, অনেক নেতাফর বক্তব্য শুনছি, অনেক কিছু শিখছি, বুঝছেন নি। এখন হয়তো হইলো কিছু জাদুকরি কিছু শব্দ, আর মুক্তিযুদ্ধ, স্বাধীনতা, এই সমস্ত মুক্তিযোদ্ধার সন্তান ইত্যাদি, বুঝছেন। আমার একটা প্রশ্ন সুয়েব ভাই, মুক্তিযুদ্ধ বা স্বাধীনতা আইলো কিরকম? নিশ্চয় রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে আইছে, যে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক আসলা বঙ্গবীর ওসমানী সাহেব। কিন্তু এই নামটা হইতে আমরা একটু সরাই, আমার ইটোরাই সরম লাগে আমরা, বুঝছেন। আমার মাননীয় নেতা হলে হইবানি কতটুকু মূল্যায়ন করেন এই মহান ব্যক্তিরে, এই জিনিসটা। আর দ্বিতীয় নম্বর আর হইল, কে স্বাধীনতার ঘোষক? আমি মনে করবো 7.5 কোটি মানুষ হইল স্বাধীনতার ঘোষক, বুঝছেন। আর স্বাধীনতার ঘোষক এটা হচ্ছে বিএনপি আর আওয়ামী লীগের মায়ের, এটাতে জাতি কোনো লাভন না, ক্ষতি ছাড়া। কারণ আমরা মায়ের করিয়া মরা মিঠা লিয়া, বুঝছেন। তো দয়া করি এগুলা বাজে জিনিস, এগুলা জাতির কোনো খামি আয় না। মাননীয় নেতা হলে এগুলা ইয়ে করবানি, বাদ দিবানি এই সমস্ত খোলা। থ্যাংক ইউ। ধন্যবাদ। থ্যাংক ইউ আপনি লাইনে আসার জন্য। আপনার দুটি প্রশ্ন, আপনি টেলিভিশন দেখতে থাকুন, আমার অতিথিরা প্রশ্নের উত্তর দেবেন। দেখি নেক্সট কে আছেন লাইনে। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, ওয়ালাইকুম সালাম, কে বলছেন প্লিজ? ফয়সাল ভাই। জি। হ্যালো, আসসালামু আলাইকুম ফয়সাল ভাই, আমি আলমগীর বলছি থেকে, স্কটল্যান্ড থেকে। জি, স্কটল্যান্ড থেকে বলছেন আপনি, বলুন কেমন আছেন আপনি? জি বলুন। হ্যাঁ ভাইয়া, আমি একটা কথা বলতাম এই জন্য যে আমরা যারা এখানে আমরা আসি। জি জি, আপনি টেলিভিশনের ভলিউম কমিয়ে আমাদের সাথে কথা বলুন প্লিজ। কমায় দিছি। হ্যাঁ, একদম মিউট করে দেন। আপনি আপনার কথা শুনুন না, আপনি আমাদের সাথে কথা বলুন। বাইরের দেশগুলো, বাংলাদেশের থেকে, হ্যাঁ, তো তাদের একটা মনোভাব থাকার দরকার যে আমি যে কি বলবো। আপনি কিন্তু আপনার টেলিভিশন না দেখে আপনি ওইটা মিউট করে দেন প্লিজ, নতুবা লাইন কেটে যাবে। কলার কি লাইনে আছেন? হ্যালো, কলার হারিয়ে গেছেন। আপনারা যারা ফোন করেন দয়া করে আপনারা টেলিভিশনের ভলিউম মিউট করে আপনাদেরকে ফোন করতে হবে, কিন্তু নতুবা এভাবে লাইন কেটে যাবে। আমরা স্কটল্যান্ডের বাইকে আমরা হারিয়ে ফেলছি। দেখি নেক্সট কে আছেন লাইনে। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কে বলছেন প্লিজ? জি, আমি আউয়াল ভাইয়াম। জি আউয়াল ভাই, আপনার প্রশ্ন তো মতামত। জি, আমার প্রশ্ন হইল যে সকল রাজনৈতিক নেতা হলতের উপরে শ্রদ্ধা রাখতে আমি খুঁজাম। সবাই সবার মতো কথা হয় না। আওয়ামী লীগ উন্নয়ন করছে, আওয়ামী লীগ গণতন্ত্র টিকায় রাখছে, গণতন্ত্র নাই। বাংলাদেশে গেছিলাম এক মাস আগে যাওয়া থাকি দুই আওয়া পর্যন্ত গণতন্ত্রে কোনো কিছুই পাইলাম না। তখন আওয়ামী লীগের নেতা হল যারা গণতন্ত্র আছে প্রতিষ্ঠিত হয়ে যারো, বিএনপি আইলো গণতন্ত্র গেছে কি, গণতন্ত্র আবার আইলো। আর এই যে ওইটাই নিয়ে গণতন্ত্র, ওইটাই নিয়ে স্বাধীনতা। মানুষের মার পেটের ভিতরে গুলি হয় দুনিয়াত বারো 10 বছরের বাচ্চারে, 10 বছরের ছেলেরে এমপি সরাসরি গুলি করে লাইন। আর নেতা হল জায়গা থেকে বড় বড় চেয়ার বইয়া ইয়া এটা অনুমান করা যায় না। সাধারণ গ্রামে গঞ্জে গেলে বোঝা যায় কি অবস্থা আছে।
আমার প্রশ্ন ওটাই নিয়ে ডেমোক্রেসি, ওটাই নিয়ে স্বাধীনতা। থ্যাংক ইউ আপনি লাইনে আসার জন্য। দেখি নেক্সট কে আছেন লাইনে। হ্যালো, আসসালামু আলাইকুম কলার। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কে বলছেন প্লিজ? আমি আপনি লাইভ স্টুডিওতে কথা বলছেন, কে বলছেন প্লিজ? আচ্ছা, ঠিক আছে। আমি ইশতিয়াক বলছি। জি ইশতিয়াক ভাই, আপনার প্রশ্ন তো মতামত। আচ্ছা, আমাকে একটু সময় দিবেন, যেহেতু এতক্ষণ যে কলাররা কল করেছেন তারা অনেক সময় নিয়েছেন, সেজন্য আমি সময় দাবি করছি আমাকে দেওয়ার জন্য। ওকে, বাট প্রচুর কলার কিন্তু লাইনে আছেন, বলেন আপনি। যে আপনার ডান পাশে যে আওয়ামী ভাই একজন আছেন, ওনার কাছে আমার প্রশ্ন হচ্ছে, উনি একটু আগে বললেন, বিরতির আগে বললেন যে বিদেশি 2 জন হত্যাকাণ্ডের সাথে জঙ্গিবাদী মৌলবাদী গোষ্ঠী জড়িত আছে। অপরপক্ষে আওয়ামী স্বরাষ্ট্রমন্ত্রী, আমি বাংলাদেশের মন্ত্রী এজন্যই বলছি না কারণ তারা অবৈধ এবং তারা জারজ, এজন্য আমি আওয়ামী মন্ত্রী বলছি। আওয়ামী মন্ত্রী বললেন যে বাংলাদেশে কোনো জঙ্গি নাই। বাংলাদেশে যদি কোনো জঙ্গি না থেকে থাকে তাইলে তিনি কিভাবে জঙ্গিবাদী মৌলবাদী পেলেন, প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে, আমি যেহেতু আপনার প্রোগ্রামের নাম স্টেট ডায়ালগ, তাই আমি স্টেট কার্ড বলতে চাচ্ছি যে তিনি ওনার মানে সন্তানদের কসম দিয়ে কি বলতে পারবেন যে 5 তারিখে নির্বাচন সুষ্ঠু হয়েছিল? আমি জানি রাজনীতিতে এরকম কথা বলতে পারবেন না, বাট ওনাকে আমি স্পেসিফিকলি প্রশ্ন করছি যে তিনি যদি এরকম কসম করে বলতে পারেন। না, আপনি আপনার প্রশ্ন করে যান, উনি উত্তর দিবেন, আপনি প্রশ্ন করে যান, ঠিক আছে? জি, ঠিক আছে। এরপর আরেকটা প্রশ্ন হচ্ছে, সম্প্রতি আমার মনে হয় গতকালকে প্রধানমন্ত্রী একটা মন্তব্য করলেন যে ফালুর কি হবে। খালেদা জিয়া যখন বলছিলেন যে আওয়ামী লীগের মধ্যে অনেক দেশপ্রেমিক নেতা আছে, তো প্রধানমন্ত্রীর কাছ থেকে এরকম মন্তব্য তিনি কিভাবে বিবেচনা করেন? থ্যাংক ইউ আপনি লাইনে আসার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার 3টি প্রশ্ন। আওয়ামী লীগের যিনি রয়েছেন আমাদের রাশেক রহমান ভাই, উনি আপনার প্রশ্নের উত্তর দিবেন। নেক্সট কে আছেন লাইনে? হ্যালো, আসসালামু আলাইকুম কলার। আসসালামু আলাইকুম কলার, কি লাইনে আছেন? হ্যালো, ওকে, কলার কি নাই? ওকে, রশিক ভাই আপনার কাছে বেশিরভাগ প্রশ্ন কিন্তু আসছে আপনার কাছে। আচ্ছা, প্রথমত আমি শেখ তাহের ভাইকে ধন্যবাদ জানাই। ওনার কথা শুনে আমার মনে হলো যে উনি সত্যের কাছাকাছি আছেন, কিন্তু আওয়ামী লীগ করেন কিনা বা আওয়ামী লীগ সেটা আমি বলতে পারি না, বাট উনি স্বাধীনতার পক্ষের, এটা আমি বুঝতে পারি। আমি এই দেশে এসেছি কয়েকদিনের জন্য, আমি আপনাকে অভিবাদন জানাই। ধন্যবাদ ভাই, ফোন করেছেন। এরপরে দ্বিতীয় যিনি ফোন করেছেন, আমি আপনার প্রতি সম্মান রেখে বলি, আমি একটু দুঃখ পেয়েছি এই কারণে, স্বাধীনতা যুদ্ধ, মুক্তিযোদ্ধা, এগুলোকে জাদুকরী শব্দ বললে আমাদের নিজস্ব অস্তিত্বকে ছোট করে ফেলা হয়। আপনি একটা জিনিস চিন্তা করেন যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশ স্বাধীন হওয়ার অনেক আগের থেকেই বাংলাদেশের প্রতিটা প্রান্তরে প্রান্তরে মানুষের মাঝে ঘুরে কথা বলে তাদেরকে বিশ্বাস করাতে সক্ষম হয়েছে যে আমরা একটি পরাধীন পরাস্ত জাতি হলো, একদিন আমরা স্বাধীন হতে পারবো, মুক্ত হতে পারবো। এবং আপনি একটা জিনিস খেয়াল করবেন যে 1000 বছর ধরে কিন্তু বাঙালি মুক্ত ছিল না। পাল, সেন, গুপ্তীয় বংশ থেকে শুরু করে আপনার বিভিন্ন সময়ের বিভিন্ন বিদেশি শক্তি, সকলের কাছে আমরা পরাস্ত ছিলাম। বাঙালি কোনোদিন নিজেকে নিজেরা শাসন করতে পারেন নাই। স্বশাসনের যে স্বপ্ন, সেটাকে আমরা কোনোদিন পূরণ করতে পারি নাই। আমাদেরকে অন্যরা শাসন করেছে তাদের বিলাস ভোগের জন্য। এর ব্যত্যয় ঘটালেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 1000 বছরের লাঞ্ছনায় গঞ্চনায় পরাজিত বাঙালি জাতিকে তিনি অবশেষে একটি যোদ্ধা জাতিতে রূপান্তর করার মধ্য দিয়ে 1971 সালে 26 মার্চ থেকে 16 ডিসেম্বর একটি রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে আমাদেরকে উপহার দিলেন বাংলাদেশ, একটি স্বাধীন সার্বভৌম দেশ। এখন পুরো ব্যাপারটাই তো জাদুর মতো, একটা অলৌকিক ব্যাপার। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তো কাউকে অর্থ দেন নাই, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তো কাউকে অর্থ নেন নাই। তিনি ভালোবাসা দিয়েছেন, তিনি ভালোবাসা পেয়েছেন, এবং তিনি মানুষকে বিশ্বাস করিয়েছেন যে আমরা স্বাধীন হতে পারি। স্বাধীনতা অসম্ভব কোনো ঘটনা না, এটা তো জাদুর মতো ব্যাপারই। কিন্তু আজকে এই স্বাধীন দেশের একজন নাগরিক হয়ে, অথবা ধরেন আপনি নাগরিক ছিলেন বা এখন নাগরিক না, যেই অবস্থায় থাকেন না কেন, মুক্তিযুদ্ধ জাদুকরী শব্দ এইভাবে বললে হয় কি মনে কষ্ট লাগে। আমার কাছে অ্যাটলিস্ট মনে হয় ভাই, আমার ধারণা আপনার থেকে আমার বয়স কম,
আমার নতুন প্রজন্ম একজন হিসেবে আমি মনে করি যে আমার জীবনের সর্বশ্রেষ্ঠ ঘটনা হচ্ছে 1971 সালের মুক্তিযুদ্ধ। আজকে আপনি চিন্তা করেন, আজকে আমি একজন বাংলাদেশি নাগরিক হিসাবে ইংল্যান্ডে এসে পড়ালেখা করতে পারছি, আমি ইংল্যান্ডে এসে ব্যবসায়িক কাজ করতে পারছি, রাজনীতির কাজ করতে পারছি, আজকে আরেক বাঙালির মালিকানার টিভি চ্যানেলে বসে কথা বলতে পারছি। এই জাদু, এই অলৌকিক ঘটনা যদি বঙ্গবন্ধু শেখ মুজিবুর হাত দিয়ে না হতো ভাই, আমরা কি হতাম? আমরা দ্বিতীয় শ্রেণীর নাগরিক হয়ে থাকতাম একটা দ্বি-জাতি তত্ত্বের উপরে ভিত্তি করা দেশ পাকিস্তানের মাঝে, যেখানে আমাদের কোনো অধিকার থাকতো না। এটাই বাস্তবতা। এবং আমরা জানি, আমরা বিভিন্ন চায়ের অনুষ্ঠানে বসলে গল্পগুজব করতে গেলে দেখবেন বাঙালি সবাই জমিদার ছিল, সবাই বলে আমার বাবা জমিদার ছিল, দাদা জমিদার ছিল। আসলে কি তাই? এই দেশে জমিদার কয়জন ছিলেন? আমরা সকলে প্রান্তিক পর্যায়ের মানুষ ছিলাম। আজকে আমরা প্রত্যেকে জমিদার, আজকে আমরা প্রত্যেকে রাজা। রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় আমরা সবাই রাজা, কারণ আমাদের একটা স্বাধীন দেশ আছে, সেই দেশের আমরা নাগরিক। এবং বাংলাদেশের ঢাকা শহর বলেন, সিলেট বলেন, চিটাগং বলেন, রংপুর বলেন, সামনে পিছনে ডানে বামে তাকান, কেউ না কেউ বিদেশে গেছে, বিদেশে বেড়াতে গেছে, পড়তে গেছে। 1971 সালের আগে তো সেটা ছিল না। কিছু ক্লার্ক, কিছু সরকারি কর্মকর্তা, কিছু সামরিক বাহিনীর অফিসার ছাড়া আমাদের কি ছিল ভাই? আজকে আপনার ছেলে মেয়ে ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হয়, জাজ হয়, ব্যারিস্টার হয়, ব্যারিস্টারি পড়ালেখা করে যায়। নট অনলি দ্যাট, they become such successful business people that they are easily worth billions of pounds, millions of pounds. Not only that, they have a presence and relevance all throughout. তারা সমস্ত পৃথিবীতে ঘুরে ব্যবসা বাণিজ্য করছে। That is a matter of pride. এবং ইয়েস, জেনারেল ওসমান হিসেবের কথা আমাদের সবসময় স্মরণ রাখা উচিত। উনি অবশ্যই বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধের সর্বাধিনায়ক ছিলেন। যদি আপনি যেমন এই কথাটা তুললেন, আমি আপনাকে ধন্যবাদ জানাই। এই যে ইতিহাসের কিছু অঙ্গাঙ্গির অংশ যেগুলো আমরা ভুলে যাওয়া উচিত না, ওটার জন্য আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। কিন্তু ভাই, স্বাধীনতা আমার, মুক্তিযোদ্ধা আমার, মুক্তিযোদ্ধা আমার, এটা জাদুকরি কোনো শব্দ নয়। এটা অতি বাস্তব একটি স্বপ্ন। আমাদের স্বপ্নের স্ফুরণ, প্রস্ফুটিত হওয়ার জায়গা হচ্ছে মুক্তিযুদ্ধ। সেখানে আমরা বাঙালি, সেখানে আমরা বাংলাদেশ, আমাদের লাল সবুজ একটা পতাকা আছে। অ্যান্ড বিলিভ ইউ মি, এই দেশেও যখন আসি, কোনো সাদা সামনের সাথে কথা হয়, আমি খুব গর্বের সাথে তাদেরকে বাংলাদেশের স্বাধীনতার কথা বলি, এবং তারা আশ্চর্য হয়ে শুনে। তারা অনেকে জানেও না যে উই আর পার্ট অফ পাকিস্তান। আমেরিকায় যে যাই, আমেরিকায় তো অনেক লোক জানে না, সবাই মনে করে আমরা ইন্ডিয়ার অংশ। কিন্তু যখন আমরা বলি যে যুদ্ধ করে পাকিস্তান থেকে আমরা আলাদা হয়েছি, সাথে সাথে আমাদের খাতির বেড়ে দেয়। এটা হলো বাস্তবতা। তা আমি এইটা, আর এরপরে মনে হয় ইশতিয়াক ভাই ফোন করেছিলেন। প্রথম কথা হচ্ছে, আপনি আমাকে আওয়ামী ভাই ডাকছেন, আমি তো আপনাকে ভাই মনে করি। আওয়ামী ভাই ডাকছেন, থ্যাংক ইউ। আওয়ামী লীগ আমার একটা গর্বের অংশ, এটা আমার পরিচয়ের একটা অংশ, এবং জীবনের শেষ দিন পর্যন্ত আওয়ামী লীগ করতে চাই। আমার মনে হয় দল পাল্টানো, নীতিভ্রষ্ট বিভিন্ন জায়গা থেকে ভাড়া করে নিয়ে এসে একটি নতুন দল বানানো লোকজনের থেকে আওয়ামী লীগ করে মরে যাওয়াটা অনেক ভালো। আমরা যাই হোক, আপনার কাছে আমার মতাদর্শ ভালো না লাগতে পারে, কিন্তু আমরা এই এক আদর্শ নিয়ে আসি, এই এক আদর্শ নিয়েই চলবো। তা আমার মনে হয় বিশ্বাসী যারা একটা আদর্শ নিয়ে চলতে পারে, তারা অপেক্ষাকৃত অন্য মানুষের থেকে খারাপ না, খুব ভালো না হলেও খারাপ না। আপনার ভয়েসটা আমার বেশ চেনা চেনা লাগছে। যাই হোক, আপনি কল করেছেন। আমি আওয়ামী মন্ত্রী বললেন, বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দুজন মাননীয় মন্ত্রীকে। আমার মনে হয় আর একটু রেসপেক্টফুল হয়ে কথা বললে আমরা খুশি হতাম। যাই হোক, এটা আপনার নিজের ব্যক্তিগত অভিরুচি, ব্যক্তিগত চর্চা, এটা নিয়ে আমার কথা বলার কিছু নাই। তবে 5ই জানুয়ারির নির্বাচন নিয়ে আমি একটা কথা বলতে চাই। ইয়েস, আমি সব টক শোতে বলি, আমার প্রতিটা বক্তৃতায় আমি বলি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল 5ই জানুয়ারি নির্বাচনে আসলে খুবই ভালো হতো, এবং আমি মনে করি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আসারও সুযোগ ছিল। এখন গণতন্ত্রে আপনি অংশগ্রহণ করবেন, এটাও গণতান্ত্রিক অধিকার। আবার গণতন্ত্রে আপনি অংশগ্রহণ করবেন না, সেটাকে ইংরেজিতে বলা হয় অ্যাবস্টেইন করা, সেটাও গণতান্ত্রিক অধিকার। এবং অ্যাবস্টেইন করার নজির পৃথিবীতে অনেক দেশেই আছে। এখানে আমি উল্লেখ করতে পারি, সাউথ আফ্রিকা তো একসময় একটা রাজনৈতিক দল অ্যাবস্টেইন করেছিল। এখন বেগম খালেদা জিয়া যেই কারণে অ্যাবস্টেইন করেছেন, সেটা নিয়ে একটা সমস্যা হচ্ছে যে আপনি সত্যি যদি গণতন্ত্রে বিশ্বাস করেন, তাহলে আপনাকে এটা বিশ্বাস করতে হবে যে বাংলাদেশের ক্ষমতা 1 সেকেন্ডের জন্য কোনো অনির্বাচিত ব্যক্তির হাতে যেতে পারে না। এটাই মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন, যে আমরা তত্ত্বাবধায়ক সরকার করব, কিন্তু সেই সরকারে জাতীয় সংসদের সংসদ সদস্যরা প্রত্যেকে ওই তত্ত্বাবধায়ক সরকারের অংশ হবে। এটা পরিষ্কার প্রস্তাবনা। এটা আপনি যে কোনো পত্রিকা, অনলাইন পত্রিকা, ইউটিউব, গুগল, প্রথম আলো, ডেইলি স্টার, যুগান্তর, সমকাল,
চ্যানেল আই দেখলেই দেখতে পারবেন। আমি সেই জায়গায় বলতে চাই যে বেগম খালেদা জিয়াকে মাননীয় বিরোধী দলের নেত্রী হিসেবে 6 জন মন্ত্রী দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল, যারা ওনার দলের সংসদ সদস্য। উনি 6 জনে খুশি না হলে 8 জন চেতেই পারতেন। প্রবলেমটা হচ্ছে উনি নিজে তো গণতন্ত্র সম্বন্ধে খুব একটা ভালো ধারণা রাখেন না। যেই লোককে আমি ভোট দেই নাই, যেই লোককে আমি চিনি না, যেই লোক আমার কাছে আসে নাই, তাকে এই 2014 সালে বাংলাদেশের মানুষের যখন মাথাপিছু আয় $1300 উপরে, আমরা যখন $30 বিলিয়ন উপরে গার্মেন্টস এক্সপোর্ট করছি, নট অনলি দ্যাট, আমরা যখন 2017 সালে বঙ্গবন্ধু 1 নামক আমাদের উপকক্ষপথে যখন একটি স্যাটেলাইট নিজেরা লঞ্চ করতে যাচ্ছি, এবং পদ্মা সেতুর মতো এত বৃহৎ বীজ নিজের অর্থায়নে যখন আমরা করতে পারছি, শুধু তাই না, বিএনপির ফেলে যাওয়া বিদ্যুতের সংকট, যেটা একটু আগে এক সম্মানিত ভাই শেখ তাহের সাহেব বললেন যে কানসাটে বিদ্যুতের জন্য দাবি করতে গিয়ে গুলি খেয়ে মানুষকে মারা যেতে হয়েছে, সেই অবস্থায় বাংলাদেশ যখন সমস্ত বিশ্বের আঞ্চলিক শান্তি এবং বৈশ্বিক শান্তির জন্য প্রাসঙ্গিক, তখন কি কোনো অনির্বাচিত ব্যক্তির কাছে একদিনের জন্য ক্ষমতা দেওয়া যায়? আমি তো যেটা একটু আগে বলেছিলাম বিজ্ঞাপনের আগে, যে বেগম খালেদা জিয়া আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে মাননীয় প্রধানমন্ত্রী তাকে যখন দাওয়াত দিলেন, তিনি গিয়ে যদি ওনার বিকল্প প্রস্তাবনা দিতেন যেটা গণতন্ত্র মাখানো হতো, আমার ধারণা আলাপ আলোচনার মধ্যে একটা জায়গা আমরা পৌঁছাতে পারতাম। কিন্তু আপনি নির্বাচন করবেনই না, আপনি গো ধরে আছেন, আপনি আলাপ আলোচনায় বসবেনই না, সেই ক্ষেত্রে তো ভাই নির্বাচনের সময় নির্বাচন হয়ে যাবে। এবং আরেকটা জিনিস আপনাকে আমি জানাতে চাই, 1996 সালের 15 ফেব্রুয়ারির যে পাতানো নির্বাচন, সেই নির্বাচনে জাতীয়তাবাদী দল তারেক জিয়া এবং বেগম খালেদা জিয়া দৈনিক বিরল নামে একটি পত্রিকার সম্পাদক সহ দিয়ে ডামি ক্যান্ডিডেট দাঁড়া করিয়েছিল। এবং সেই সময় তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আব্দুল মতিন চৌধুরী সাহেবের বাসায় এর জন্য টাকা পয়সাও ভাগাভাগি হয়, কিন্তু দৈনিক বিরলের সম্পাদক তিনি সম্পূর্ণ টাকা নিয়ে পলায়ন পর হন, যার দরুন এর একদিন পরে দৈনিক বিরলের প্রত্যেক প্রুফ রিডার সাংবাদিক প্রত্যেকে গিয়ে প্রেস কনফারেন্স করে বলেছে যে আমাদের এই পাতানো নির্বাচনে ডামি ক্যান্ডিডেট হিসেবে দাঁড়া করার জন্য আমাদের যে মাথাপিছু যে টাকা, সেই টাকা আমাদেরকে দেওয়া হয় নাই। কিন্তু আপনাকে মনে রাখতে হবে যে 2014 সালের 5ই জানুয়ারি নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশ আওয়ামী লীগ পাতানো কোনো নির্বাচন করে নাই। আমরা আহ্বান জানিয়েছি, আপনি আসেন নাই, সুতরাং নির্বাচন হয়ে গেছে। আবার আমি বারবার স্বীকার করি বিএনপি আসলে খুবই ভালো হতো। আর একটা জিনিস বলতে হবে, আরেকটা জিনিস হচ্ছে, এই যে ছোট বাচ্চাটি গুলি খেয়েছে মা অন্তঃসত্ত্বা থাকার সময়, ভাই আমি ব্যক্তিগতভাবে খুবই দুঃখিত, কিন্তু আমি একটা ছোট ঘটনা আপনাকে মনে করাইতে চাই। 2001 থেকে 2006 সালে যখন এয়ার ভাইস মার্শাল আলতাফ সাহেব তিনি যখন বেগম খালেদা জিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, তখন বাড্ডায় একটি 2 বছরের বাচ্চা গুলি লেগে মৃত্যুবরণ করেছিল, এবং তিনি সেই বাসায় গিয়ে বাহারি টুপি পরিহিত অবস্থায় বলেছিলেন আল্লাহর মাল আল্লাহ নিয়েছে। আমি ঘটনা এই কারণে বলছি যে ওই যুবদল ছাত্র দলের ছেলেদের গুলিতে যে 2 বছরের বাচ্চাটি মারা গেছে, তাদের কারো বিচার হয়নি, তদন্ত হয়নি, তারা কোনোদিন গ্রেপ্তারও হয়নি। তবে এই যে বাচ্চাটি গুলিতে আক্রান্ত হলো আওয়ামী লীগ সরকারের সময়, এই ঘটনা আমরা মেনে নিতে পারি না। আপনাকে জানাতে চাই, প্রথম কথা, বাচ্চাটি সুস্থ আছে, মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশে, স্বাস্থ্যমন্ত্রী তত্ত্বাবধানে এবং আমাদের দেশের উন্নত চিকিৎসক তাদের মধ্যে দিয়ে বাচ্চাটি সুস্থ হয়েছে, সুস্থ আছে। শুধু তাই না, এই গোলাগুলির সাথে যারা জড়িত ছিল তারা প্রত্যেকে গ্রেপ্তার হয়েছে, তারা বর্তমানে অন্তরীণ অবস্থায় জেলে আছে এবং তাদের বিরুদ্ধে বিচার চলছে। আমি টেলিভিশনের মাধ্যমে আপনাকে কথা দিতে পারি যে জাতীয়তাবাদী দল জামাতে ইসলামের সময়ে 2 বছরের ওই বাচ্চাকে যে হত্যা করা হয়েছিল তার বিচার কোনোদিন হবে না, কারণ ওনারা সেটা করেন নাই। কিন্তু আওয়ামী লীগ সরকার, বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী সরকারের সময় এই বাচ্চাকে যারা গুলিতে আক্রান্ত করেছে, তাদের রাজনৈতিক পরিচয় যাই হোক, তাদের বিচার হবে এবং তারা জেলে যাবে। ওকে, থ্যাংক ইউ। আপনি বলেন। চর্বিত চর্বণ, এটা তো মানে যদি এইভাবে বক্তব্য, মানে এইভাবে যদি বক্তৃতা দিতে থাকে তাহলে তো আপনার আপনি বলেন এখন না ভাই, যেটা বলছে যে আপনার যে আমরা প্রথমত ভারতের যে এই আপনার আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সম্বন্ধে বলছে যে স্বাধীনতার ঘোষণাটা যে স্টেট ডিপার্টমেন্টের যে কাগজটা পাইছে, এর চেয়ে বড় ডকুমেন্টটা হলো যখন আপনি বলছেন যে এই যে ইউটিউবে গিয়ে আপনার ইয়ের জন্য, আপনি আমাকে কথা বলতে দেন, তারপরে আপনি কথা বলবেন। না না, ইউ লেট মি ফিনিশ। না ইউ লেট মি ফিনিশ। না না, ইউ লেট মি ফিনিশ। বিকজ আপনি আপনার সময় তো আমি কথা বলি নাই। ডিড আই স্পিক? আমাকে মিসকোট করে দিলে আমি বলবো। না না, আপনার তো অনেক কিছু মিসকোট ছিল। না, ইউ লেট মি। না আমি বলি না, আমাকে বলতে দেন। আপনি বলেন না, অনেক বেশি আমাকে বলতে দেন, তারপরে আপনি কথা বলবেন। আমি বলেছি সিবিএস চ্যানেল আমেরিকান।
let me কানে finish যদি না। ঠিকমতো না আপনি শোনেন, যদি আচ্ছা, কথা বলতে না বলেন, দেন, তাহলে তো বলেন, আচ্ছা, বলেন, বলছেন, বলেন, আপনি বলেন। শুধু বলে যাবেন আমি আর অন্য stake কাউকে out বলতে কথা দেবেন না, বলি নাই, আমি বলি তাহলে তো নাই। এটা বলেন, কথা বলেন, বলেন। আপনি হ্যাঁ। রেগে গেলেন তো হেরে গেলেন ভাই। ভারতের এটাই তো প্রধানমন্ত্রী বিএনপির পরিচয়। ভারতের যুক্তিতে যখন আসেন। আপনার প্রেসিডেন্ট সঞ্জীব রেড্ডি ছিলেন, তখন আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব ভারতে যাওয়ার পরে শহীদ রাষ্ট্রপতিকে দেওয়া যে নৈশভোজ হয়েছিল, নৈশভোজে উনি তখন বলেছিলেন যে ইউ আর নট অনলি প্রেসিডেন্ট অফ বাংলাদেশ, ইউ আর নট অনলি প্রেসিডেন্ট অফ বাংলাদেশ, ইউ আর দ্য পারসন হু ডিক্লেয়ার ইউর ইন্ডিপেন্ডেন্স অফ ইউর কান্ট্রি। তখন বলে ওই সিডিটা, এই ক্যাসেটটা, এই যে আজকে ক্যাসেট যেটা, এটা কিন্তু ওই অনুষ্ঠানে শহীদ রাষ্ট্রপতিকে ওই ক্যাসেটটা দেওয়া হয়েছিল, বুঝছেন? সুতরাং এখানে আর মানে কোনো ডিভাইডের প্রশ্ন ওঠে না। আর বাঙালি জাতীয়তাবাদ যেটা, বাঙালি জাতীয়তাবাদ আমাদের আজকে ভাই যেটা বলছেন যে বাঙালি জাতীয়তাবাদের, জাতীয়তাবাদ বলতে আপনি আসামের বাঙালিদেরকে কি করবেন, ভারতের জাতীয়তাবাদ ক্যালকাটা পশ্চিমবঙ্গের জাতীয় বাঙালিদেরকে কি করবেন, এরা কাদেরকে নেতা মানে বাঙালি হিসাবে? বাঙালি জাতীয়তাবাদের মূল যে ইয়েটা ছিল, আমাদের মূল যে স্পিরিটটা ছিল, এই যে আমাদের তৎকালীন পূর্ব পাকিস্তানে ভাই যেটা বলছেন যে পাকিস্তানি শাসকদের শোষণে আমরা অত্যাচারিত ছিলাম, আমরা সেকেন্ড ক্লাস সিটিজেন ছিলাম, সমস্ত জাতি তখন নির্যাতিত ছিল, দ্যাট ওয়াজ ট্রু। এটাতে কোনো দ্বিমত নাই। এটাতে আমরা সবাই তখন ঐক্যবদ্ধ হয়ে সবাই তখন জাতীয়তাবাদী আন্দোলনটা আমরা শুরু করেছিলাম। তখন ওই নিউক্লিয়াস হয়েছিল, আপনারা সবাই জানেন যে সিরাজুল আলম খান, তারপরে আপনার আব্দুর রাজ্জাক সহ ওনারা স্বাধীনতার নিউক্লিয়াস করেছিলেন। পরবর্তী পর্যায়ে কিন্তু স্বাধীনতার পতাকা উত্তোলন হয়েছে। ওই পতাকাতে কিন্তু স্বাধীনতার এই যে পূর্ব পাকিস্তানের ম্যাপটা ছিল, ওই প্রথম পতাকাতে কিন্তু পূর্ব পাকিস্তানের ম্যাপ ছিল, এবং ওই পতাকা কিন্তু তখন অনেক জায়গায় উড্ডয়ন করা যায় নাই। তখন তারপরে স্বাধীনতার ইশতেহার পাঠ করেছিলেন শাহজাহান সিরাজ, স্বাধীনতার ইশতেহার পাঠ করেছিলেন। এটা কারো কিন্তু একক কোনো প্রচেষ্টা নয়, একটা স্বাধীনতা সংগ্রামী জাতিকে উদ্বুদ্ধ করার জন্য তখনকার যুব সমাজ, ছাত্র সমাজ, এই যে ছাত্রলীগের বিশেষ একটা ভূমিকা ছিল। তখন পরবর্তী পর্যায়ে যখন স্বাধীনতা যুদ্ধের সময় হলো, সমস্ত জাতির জন্য যুদ্ধের জন্য প্রস্তুত, তখন কিন্তু যুদ্ধের কেউ ঘোষণা দেয় নাই। আমাদের মানে ওই যে আপনার 32 নম্বর থেকে কিন্তু আপনার এই যে আপনার ইন্টারকন্টিনেন্ট অনেক দূর না, কিন্তু একদম পাশে। সারা পৃথিবীর বিবিসি থেকে শুরু করে ভয়েস অফ আমেরিকা থেকে শুরু করে প্রত্যেক সাংবাদিক কিন্তু ওইখানে ছিলেন। কেউ কিন্তু তখন একটা কাগজ নিয়ে যায় নাই, কেউ কিন্তু একটা বক্তব্য নিয়ে যায় নাই যে ইন্ডিপেন্ডেন্ট ঘোষণা করা হয়েছে। স্বাধীনতা সংগ্রামের যে মানে জনগণকে যে ঐক্যবদ্ধ করার যে রাজনীতি, এটা করেছেন, এটা সবাই সবাই আমরা একমত, এটাতে কোনো ইয়ে নাই, দ্বিধা নাই, এটা করেছেন। কিন্তু তারপরে স্বাধীনতার পরবর্তী পর্যায়ে কি হইল? এই যে আপনার ওই যে তাহের সাহেব বলছেন, এই যে কম্বল চুরি, এই যে টিন চুরি, এই যে বিস্কুটের চুরি, তৎকালীন রাষ্ট্রপতি আর উনি নিজে বলছেন যে আমার কম্বলটা নাই। তখন রেডক্রসের যে চেয়ারম্যান, ওই চেয়ারম্যানকে নিজে বলছেন যে আমার কম্বলটা কোথায় গেল। সমস্ত আপনার বাংলাদেশে তখন আপনার এটা বিভীষিকাময় সময় ছিল। তখন আপনার এই জাতিকে নিষ্পেষিত ওই যে বর্গীরা করেছে, অন্যরা করেছে, সবাই করেছে, কিন্তু আজকে কি হচ্ছে? আজকে সেই তো বর্গীদের রূপ। আজকে তো সবাই আপনার মানে ওই যারা এমপি হইতে চায়, যারা ক্ষমতায় যাইতে চায়, তাদের চেহারা দেখবেন আপনি 5 মাস পরে চেঞ্জ হয়ে গেছে। আজকে যারা আপনার ওই যে শেখ সাহেব বলতো যে আগে তুই স্টার সিক্রেট খাইতি, এখন তুই 5 ফাস্ট কাজ বেড়া, তোকে সবাই তো বলবে যে তুই চুরি করতেছিস। এই যে অবস্থা, এই যে আপনি আপনার চর্বিত চর্বণ বলে আপনি ইয়ে করতে পারবেন, ইতিহাসের যে ধারা, ইতিহাসের যে চলমান গতি, ইতিহাস মানুষের যে গতি, এগুলা বন্ধ করা যাবে না। 5ই জানুয়ারি নির্বাচন, 5ই নির্বাচন একটা মানে সারা পৃথিবী বলে যে একটা ফেক নির্বাচন। এই নির্বাচনের কোনো গ্রহণযোগ্যতা নাই। এই যে ভারতের প্রধানমন্ত্রী সম্প্রতি বাংলাদেশে ইয়ে করে আসছেন, আপনার বাংলাদেশ ভিজিট করেছেন, উনি পর্যন্ত স্বীকৃতি দেন নাই। উনি 5ই জানুয়ারিতে আপনি ভারতে গেছেন, কিন্তু পার্লামেন্টে উনি যান নাই, পার্লামেন্টে উনি কোনো বক্তব্য দেয় নাই। যদি পার্লামেন্টে উনি যাইতো তাহলে বুঝতাম যে এই পার্লামেন্টে, ভারত তো আমাদের প্রতিবেশী এবং ভারত তো অনেক কিছু এখন, তাহলে ভারতের প্রধানমন্ত্রী পর্যন্ত, ভারতের সরকার পর্যন্ত এই সরকারকে বৈধতা দিচ্ছে না। সারা আপনি ইংল্যান্ড বলেন, কানাডা বলেন, আমেরিকা বলেন, কোথায় কিন্তু গণতান্ত্রিক কোন দেশে এই সরকার কিন্তু বৈধ সরকার না, সবাই বলতেছে অবৈধ সরকার। প্রধানমন্ত্রীর যে উন্নয়নের ফিরিস্তি, প্রধানমন্ত্রীর যে প্রধানমন্ত্রী সম্প্রতি উক্তি, সাবেক 3 বারের প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেত্রী,
উনাকে নিয়ে এই যে আপনাদের ইংল্যান্ডে যে বক্তব্য দিলেন, এই বক্তব্য যেটা, এই বক্তব্য সম্বন্ধে আপনার কি বলবেন? এটা তো আমার মুখের ভাষা, মুখে আমার মানে আমি এটা উচ্চারণ করতে পারতেছি না। এটা তো জাতির জন্য কত কলঙ্কের ব্যাপার। একজন উনি যদি সত্যিকার ভাবে প্রধানমন্ত্রী হয়ে যায়, উনি যদি একজন মহান ব্যক্তির কন্যা হয়ে থাকে, তাহলে এই বক্তব্য কি উনার জন্য শোভা পায়? জাতি এটা বিচার করুক, বুঝছেন? তারপরে আপনার এই যে প্রেসিডেন্টের এই যে খুনের আসামিদেরকে কারা ইয়ে করে দিচ্ছে? খুনের আসামিদেরকে এই প্রেসিডেন্ট এবং আগের প্রেসিডেন্ট উনারা মাফ করে দিছে। এই যে সাদেজা চৌধুরীর ছেলে, তারপরে আপনার তাহের এমপি সাহেব নোয়াখালী না কোথাকার যে চেয়ারম্যান, উনার ছেলে, ওরা খুনের আসামি, যাবজ্জীবন প্রাপ্ত, মৃত্যুদণ্ড প্রাপ্ত, এদেরকে উনারা মাফ করে দিছেন। তাইলে বিচার ব্যবস্থা কোথায় গেছে আজকে? তাইলে বিচার ব্যবস্থা দলীয়করণ আর থাকলো কোথায়? বিচার ব্যবস্থা? ইলিয়াস আলী সম্বন্ধে বলতেছেন যে ইলিয়াস আলীর ঘটনাটার জন্য উনি দুঃখ প্রকাশ করতেছেন। যদি ইলিয়াস আলী যদি এই সরকারের সময় গুম হয়েছে কিনা এটা আমার প্রশ্ন। যদি তাহলে এই সরকারের সময় হয়ে থাকে, তাহলে এই সরকার ব্যর্থ সরকার। এই সরকারের সময় যদি আমাদের ফরেনাররা গুম হয়ে থাকে, তাহলে এই সরকার ব্যর্থ সরকার, তাদের রিজাইন করা উচিত ইমিডিয়েটলি। আবার ওই যে আমার এক ভাই বলল যে কি কানাডায়, মন্ট্রিল, টরন্টো, ওই যে একজন টেলিফোন ভাই আমাদের, উনি ইংল্যান্ডে থাকেন, উনি আপনার অনেক জ্ঞান রাখেন, বাইরে আসেন, অনেক কিছু জানেন, কিন্তু কানাডায় ক্রাইম রেট সম্বন্ধে ওনার ধারণাটা একটু কম। কানাডা যদি মন্ট্রিয়াল কিংবা টরন্টো কিংবা ভ্যানকুভারে একটা খুন হয়, তাহলে এটা অনেক ব্যাপার সেপার, বুঝছেন? এইগুলা কানাডায় ক্রাইম রেট, কানাডার মন্ট্রিলের সিটিগুলি কিংবা টরন্টো কিংবা অন্য যে কোনো জায়গার যদি ইয়েতে যান, তাহলে ক্রাইম রেট দেখবেন আপনি অত্যন্ত অল্প। এটাতে হাসার কোনো ব্যাপার নাই যে কানাডাতে হয়েছে এজন্য আমি করতে হবে। আর ওই যে আপনি বললেন যে বিদ্যুতের যে আপনি করছেন, বিদ্যুতের কি আপনার কুইক রেন্টালের যে কেলেঙ্কারি, এটা সারা জাতি জানে। হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা আপনার এগুলা লুটপাট হইতেছে। এইগুলা এই যে প্রযুক্তির নামে কি হইতেছে দেশে, এটা সমস্ত জাতিকে জানে। আজকে আমরা যাই বলি না কেন, আমাদের মেইন যেই কাজটা হলো আমাদের একটা নির্বাচিত সরকার আনা। এই যে আজকে উন্নয়নের জোয়ার এরশাদ সাহেব বসায় দিছিল, উন্নয়নের জোয়ার আইয়ুব খান সাহেব বসায় দিছিল, উন্নয়নের জোয়ার সাদ্দাম হোসেন বসায় দিছিল, উন্নয়নের জোয়ার লিবিয়ার গাদ্দাফি বসায় দিছিল। তারপরে কি হয়েছে? জনগণ কোথায় গেছে? জনগণের সাথে কি এদের সম্পর্ক তো ছিল? আজকে দেখেন লিবিয়ার এই যে আপনার সাদ্দাম হোসেন ওয়াজ ইলেক্টেড, হিটলার ওয়াজ ইলেক্টেড, এরা কিন্তু ইলেক্টেড ছিল, কিন্তু এরা ক্ষমতার অন্ধে একটা গোষ্ঠীকে এমন ভাবে করে, এই যে ব্রেইন ওয়াশ করে, একটা সংঘবদ্ধ দলকে ব্রেইন ওয়াশ করার মাধ্যমে অন্য কিছু ভুলে যায়, বাইরের জগতের আর কিছু দেখতে চায় না, বাইরের জগৎকে নিয়ে আর এরা কোনো চিন্তা করতে চায় না। এরা মনে করে যে তারা যা কিছু করতেছে, তারা যা কিছু বলতেছে এটাই সঠিক এবং এটাই এদের করণীয় উচিত। তাই আজকে সবচেয়ে বড় ব্যাপার উন্নয়নের পূর্ব সত্র। আজকে সমস্ত দাতা গোষ্ঠী কি বলতেছে যে গণতন্ত্র সুদীর্ঘ করতে হবে, গণতন্ত্র সুপ্রতিষ্ঠা করতে হবে। গণতন্ত্র সুপ্রতিষ্ঠা করার লক্ষ্যে আজকে সবাইকে কিন্তু এইগুলা, আওয়ামী লীগকে আমরা আজকে দেখেন বেগম জিয়া কি বলছেন, বেগম জিয়া বলছেন যে আসুন আমরা সবাই ঐক্যবদ্ধভাবে সুন্দরভাবে সুষ্ঠুভাবে একটা দেশ পরিচালনা করি। আমরা আওয়ামী লীগকে আমরা মনে করি না এরা আমরা শত্রু, আমরা মনে করি আওয়ামী লীগও চায় যে দেশকে উন্নতির দিকে নিয়ে আসবে, আমরা একসাথে কাজ করব। কিন্তু আজকে কি হচ্ছে? বেগম জিয়ার এই আহ্বানে উনি কি বললেন, উনি যেই মন্তব্য করলেন, এটা মন্তব্যতে কি হয়? তাহলে আজকে আবার ওইটা প্রমাণ হয় যে আমরা আমাদের ওই জাজ যে বলেছিলেন রং হেডেড লেডি, এইটাকে প্রমাণ হয় এই বক্তব্যের মাধ্যমে। আমরা বলার সময় অনেক কিছুই বলতে পারি, কিন্তু বাস্তবের যেতে হবে, আমাদেরকে জানতে হবে। এই যে বলছেন যে আপনার আমি ইউনিয়নে আমাদের আইটি আমরা সার্ভ করতেছি, সারা পাসপোর্ট হয়ে যাচ্ছে, হয়ে যাচ্ছে, তাহলে কি আপনি এই যে প্রবাসে আছেন, আজকে এখানে 10 লক্ষ লোক আছেন, এদেরকে জিজ্ঞেস করুন ভাই আপনারা কি আওয়ামী লীগের সময় যে পাসপোর্ট গুলা পেয়েছিলেন আপনারা কি কোনো ঘুষ দিছিলেন? তাইলে আওয়ামী লীগের সময় কোনো ঘুষ দুর্নীতি হয় না। পাসপোর্টে উনি কত 150 টাকা না কত দিয়ে আসছেন, বলছেন এইটা বিরাট একটা দুর্নীতি হয়ে গেছে। তাইলে আপনার আজকে ডিসির অফিসে যান, ডিসির অফিসগুলা হলো সমস্ত আপনার এইগুলা হলো ডিসির অফিসগুলা হলো আপনার একটা লুটের দ্বারা অবস্থিত। আপনি ওই যে কিরানি থেকে শুরু করে যারাই আছে ডিসি চাপ পর্যন্ত সবাই কিন্তু বাংলাদেশের আপনার এইগুলা ঘুষখোর শ্রেণী, উচ্ছিষ্ট থেকে এদের হ্যাঁ, তাই উচ্ছিষ্ট থেকে এরা পায়। বাংলাদেশের
যেই সমস্ত সাধারণ মানুষ আছে, সাধারণ মানুষের জন্য প্রশাসন, কিন্তু এই প্রশাসন কি করতেছে? এই প্রশাসন আজকে এই যে পুলিশ প্রশাসন থেকে শুরু করে প্রত্যেকটা প্রশাসনকে আজকে দলীয়করণ করা হয়েছে। দলীয়করণ করার মাধ্যমে কি সাধারণ মানুষের উপর স্টিম রোলার চালাতে হচ্ছে। যে কোনো কিছুর বিনিময়ে যে কোনো উন্নয়নের কথাই আপনি বলেন না কেন, সর্বপ্রথম আপনি গণতান্ত্রিক মানসিকতার হতে হবে। আপনি কথা বলতে চান, আমার ভাই যখন কথা বললেন, আমি কখন বলি নাই, কিন্তু আমি যখন বলতে চাচ্ছি যে উনি আইসা তখন বাধা দিলেন, উনি প্রমাণ করলেন যে কি ধরনের মানসিকতা উনি রাখেন। আমি তো বলি নাই, আমার কথা শুরু হওয়ার সাথে সাথে উনি কথা বলতে চাইলেন। তাইলে আসুন আমরা সত্যিকার ভাবে, মানে এই যে সুন্দর বলি না দিয়ে, সুন্দর কথা না বলিয়ে, উই হ্যাভ টু কাম টু দ্য রিয়েল থিংস। সত্যিকার ভাবে কি চায়, সত্যিকার ভাবে বাংলাদেশ, আসলেই বাংলাদেশের জনগণের এই যে আপনার উন্নয়ন, এই যে আপনার উন্নতি, বাংলাদেশে উন্নতি হচ্ছে, বাংলাদেশে জিপিপি বের হচ্ছে, এগুলা কারা করতেছে? বাংলাদেশের জনগণ। জনগণকে আমরা সুযোগ করে দেই, সত্যিকার ভাবে আমরা জনগণের কাছে যাই, জনগণের স্পন্দনটা আমরা বোঝার চেষ্টা করি। জনগণ কি চায়? বাংলাদেশের জনগণের আশা আকাঙ্ক্ষা করার জন্যই তো আপনি রাজনীতি করেন না? আপনি ওই যে উচ্ছিষ্টে খাওয়ার জন্য, ওই যে আপনার লক্ষ লক্ষ ডলার আপনি নিয়ে আসার জন্য আপনি রাজনীতি করেন? ইউ হ্যাভ টু ডিসাইড। আপনি এটা চিন্তা করতে হবে। আমি মনে করি বাংলাদেশে আওয়ামী লীগের অনেক লোক আছে, অনেক ভালো লোকরা আছে, যারা সত্যিকার ভাবে চায় দেশের কোনো ইয়ে। বেগম জিয়া যেভাবে বলছেন, আমি উনার কথায় আমি আবার উনার সেই কথার আহ্বান আমি এখনো জানাচ্ছি। আর যেটা তারেক রহমানের ডিজিটালের কথা বললেন, তারেক রহমান ডিজিটালে বাংলাদেশের সূচনা করেছিলেন। তারেক রহমানই এই আইটি সমস্ত বাংলাদেশকে চেয়েছিলেন যে এই আইটির ইয়েতে নিয়ে আসার জন্য। তারেক রহমান আপনার যেটা প্রথম, কিন্তু তারেক রহমান বিএনপির মাধ্যমে উনি সমস্ত কমিটি এবং সমস্ত কর্মীদের লিস্ট ডিজিটালাইজ করেছিলেন, শুরু করেছিলেন কিন্তু উনি। তো আজকে আপনার সস্তা কথা বলে, দুর্নীতির কথা বলা হয়, কিন্তু আজকে দেখা যাচ্ছে আজকে সারা জাতি জানে কারা দুর্নীতি করতেছে, লক্ষ বিলিয়ন ডলার কারা নিয়ে বাড়িঘর করতেছে, কাদের বাড়ি আছে, বাইরে কাদের বাড়ি আছে আজকে, আর জিয়া পরিবারের কি আছে আজকে সবাই জানে। এখানে আর কোনো মানে দিবালোকের মতো স্পষ্ট কোথায় কি হচ্ছে বাংলাদেশে। তাই আসুন আমরা সত্যিকার ভাবে, এই যে তারপরে বলছেন যে কোকো সাহেব মারা যাওয়ার পরে বাংলাদেশের প্রধানমন্ত্রী গেছেন উনাকে দেখা করার জন্য, ম্যাডামের কাছে গেছেন। আপনি চিন্তা করে দেখেন একটা বার, এইটাকে নিয়ে কি রাজনীতি করা উচিত? ম্যাডাম তখন মুমূর্ষু অবস্থায়, উনি তখন সেন্স নাই, একটা ছেলে উনি লস্ট করেছেন, উনার ছেলে নাই। আপনি সাথে সাথে আপনি ফোন করে, আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রী, আপনার একটা প্রোগ্রাম করতে অনেক সময় লাগে, আপনি সাথে সাথে আপনি চলে আসলেন, আবার সেকেন্ডে আবার ভেনিশ হয়ে গেলেন। এটা কেন করবেন আপনি? এটার কি দরকার ছিল? এই মৃত্যুকে নিয়ে একটা গভীর মানে মর্মান্তিক একটা জিনিসকে নিয়ে কি আমরা রাজনীতির ভিতরে নিয়ে আসতে পারি? এটা কি হয়? আপনার কি সময়, মানে আপনি বলছেন যে আমি ওনাকে সময় বেশি দিচ্ছি, আপনি কি সময় আর নিতে চান নাকি? আপনি আমাকে অভিযুক্ত করেছেন যে ওনাকে আমি সময় বেশি দিচ্ছি, এখন আপনি বলেন আপনি কি আর সময় দিব? আমি বলেন আপনি। না ভাই, এখন বলুক। আমার কোনো মানে আমি আওয়ামী লীগ করি না, বিএনপি করি না, আমি প্রেসিডেন্ট, আপনি ওকে, তাইলে আমি ওনাকে সময় দিতে পারি। আমার অনেক বলার আছে, বুঝছেন, অনেক বলার আছে। বলেন, উনিও বাংলাদেশ, উনি তো বলতেছেন, উনি বসে আছেন, আপনি বলেন। উনি বলুক, অসুবিধা নাই, আমরা ইয়ে করব। ওকে, আপনি খুব দ্রুত, সরি, আমাকে কিন্তু আরেকটা ব্রেকে যেতে হবে, এবং ব্রেক থেকে এসে আপনি কুইক ওনার প্রশ্নের উত্তর দিতে হবে, এবং আমরা তখন প্রোগ্রামের মানে সমাপ্তি টানবো। আমি কুইক এখন দিয়ে দিই না, আমরা ব্রেকে যেতেই হবে। প্রিয় দর্শক, আমরা যাচ্ছি ছোট্ট আরেকটি বিজ্ঞাপন বিরতিতে। তবে বিরতিতে যাওয়ার আগে আমি আমার মোবাইলে যিনি ফোন করছেন, দয়া করে আপনি SMS করে দেন আপনার কোনো প্রশ্ন থাকলে, এবং আমরা বিরতির পরে এসে আপনার প্রশ্ন নিতে পারবো। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, আমাদের সঙ্গেই থাকুন।
আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, বিজ্ঞাপন বিরতির পর আমরা আবারও ফিরে এসেছি। এই মুহূর্তে যারা টিভি সেটের সামনে বসছেন, আপনারা তো জানেন না আমরা কি নিয়ে এবং কাকে নিয়ে কথা বলছি। প্রিয় দর্শক, আজকের স্ট্রিট ডায়ালগের সম্মানিত দুজন অতিথি, একজন হচ্ছেন কানাডা বিএনপির সম্মানিত সভাপতি জনাব ফয়সাল আহমেদ চৌধুরী এবং অন্যজন হচ্ছেন বাংলাদেশ আওয়ামী লীগের সহ সম্পাদক জনাব রাশেক রহমান। আমরা কথা বলছি তাদের সাথে। বিজ্ঞাপন বিরতিতে যাওয়ার আগে ফয়সাল আহমেদ চৌধুরী সাহেব উনার দলকে ডিফেন্ড করে কথা বলেছেন এবং উনি বিজ্ঞাপন বিরতিতে যখন কথা বলছিলেন রাশেক রহমান সাহেব, তখন তিনি বলছিলেন যে উনাকে আমি সময় বেশি দিচ্ছি, তবে তারপরে উনাকে সময় দেওয়া হয়েছে এবং এখন রাশেক রহমান সাহেব বলবেন। তবে তার আগে অনেকে আমার মোবাইলে ফোন করছেন যে ফোনে কথা বলার জন্য। লাইনে কে আছেন দেখি, কে আছেন লাইনে? হ্যালো, আসসালামু আলাইকুম। কলার কি লাইনে আছেন? হ্যালো কলার, আসসালামু আলাইকুম। কলার, জি ভাইয়া শুনতেছেন? জি জি শুনতেছি, বলুন আপনার প্রশ্ন অথবা মতামত। রাইট, আমার একটা প্রশ্ন আমার আওয়ামী লীগ ভাই কাছে, জি, যে উনি বলতেছে শেখ মুজিবুর রহমানের মাধ্যমে দেশ স্বাধীন হয়েছে। আমার জানা মতে, আমি যতটুকু এনার রাজনীতি সম্পর্কে স্টাডি করছে, যতটুকু দেখছি জানছি, উনি কখনো প্রকৃতপক্ষে বাংলাদেশের স্বাধীনতা চান নাই। জিয়াউর রহমান যদি স্বাধীনতার ঘোষণা না দিতেন, তাহলে বাংলাদেশ স্বাধীন হইতো কিনা আমার সন্দেহ আছে। আর স্বাধীনতা নিয়ে ওনারা এত চিৎকার করতেছেন আর ওনারা সবকিছু করে ফেলাইছেন। এখন বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের যে সিচুয়েশন, এটা যদি ওনাদের সামনে একটু তুলে দেওয়া হয়, আমার মনে হয় না এটা পাকিস্তান আমলে এর চাইতে খারাপ কিছু ছিল। ওকে, ঠিক আছে। আপনার প্রশ্ন আর কিছু? আমার প্রশ্ন হলো এই যে বর্তমানে প্রত্যেকটা ক্ষেত্রে, আমি কিছুদিন আগে দেশে গেছিলাম, আমার গাড়ি নিয়ে বের হবো, আমাকে ট্যাক্স দিতে হচ্ছে রাস্তার উপরে। কেন ট্যাক্স দিতে হচ্ছে? পোলাপানে খরচ দিতে হবে, পোলাপানে খরচ দিতে হচ্ছে, চা পানির খরচ দিতে হচ্ছে। তারপরে আপনার এমন কোন নিউজ আমি দেখি, এমন কোন দিন আমি দেখি না নিউজে যে দুই একটা মানুষের লাশ পাওয়া যাচ্ছে না ডোবা নালা পুকুরে খালে বিলে, মানুষের লাশ পড়া থাকে, পচা পচা লাশের গন্ধ আসতেছে। এগুলার চেয়ে কি এই সিচুয়েশনের চেয়ে খারাপ কিছু ছিল আমাদের? আমি জানি না পাকিস্তান আমলে কেমন ছিল, আমার বয়স, আমি তখন জন্ম হই নাই, কিন্তু এখন যে সিচুয়েশন দেখতেছি আমার মনে হয় না এর থেকে বেশি খারাপ ছিল। ওকে, থ্যাংক ইউ আপনি লাইনে আসার জন্য। আপনি টেলিভিশন দেখতে থাকুন। আওয়ামী লীগের যিনি আছেন তিনি আপনার প্রশ্ন উত্তর দিবেন। নেক্সট কলার। হ্যালো, আসসালামু আলাইকুম। কলার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ফয়সাল ভাই। জি ভাই। শ্রদ্ধেয় ফয়সাল ভাই, আপনাকে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার দুই অতিথিকে আমার সালাম। ওকে, আপনাদেরকে সালাম দিচ্ছি। আমি একজন নাম না বলে একজন বাংলাদেশি, একটু রাজনীতির বাইরে থেকেই বাংলাদেশে উন্নতি চাই এরকম একজন সাধারণ নাগরিক। ওকে, টেলিফোন করলাম শুধুমাত্র অল্প কথায়। দুজন অতিথিকে আমার সালাম। দ্বিতীয় কথা হচ্ছে যে সুদূর কানাডি প্রবাস থেকে, কানাডার থেকে বিএনপি প্রেসিডেন্ট লন্ডনে এসেছেন, ওনাকে ঈদ মোবারক। তো ওনার কাছ থেকে আমরা এতক্ষণ যে বক্তব্য শুনলাম, আমি কিছুটা হলেও আর একটু বেশি আশা করছিলাম যে গঠনমূলক কোনো কথা বোধহয় ওনার কাছ থেকে শোনা যাবে। তো বাংলাদেশের উন্নতি, বাংলাদেশ কিভাবে বেঁচে থাকবে, বাংলাদেশ কিভাবে যাবে, বিগত দিনের যে সমস্ত কোন ডিসি অফিসে কি অন্যায় হচ্ছে, কোথায় কি হচ্ছে, কি অন্যায়, এইগুলো তো আমরা জানি, আমরা তো সচেতন। এগুলো উনি সুদূর প্রবাস লন্ডনে এসেছেন ঈদ করতে, এখানে বসছেন। আমি খুব আশা নিয়ে আপনার এই অনুষ্ঠান দেখতেছিলাম, কারণ আমি এই 11টার খবরের পরে বসে থাকি হয় স্টেট ডায়ালগ দেখতে অথবা তৃতীয় মাত্রা দেখতে। আমার কাছে এই দুটো অনুষ্ঠান খুব প্রিয় অনুষ্ঠান। থ্যাংক ইউ। তো এর পরবর্তীতে যদি উনি কিছু সময় পান, বিএনপি প্রেসিডেন্ট, উনি যেন বাংলাদেশের গঠনমূলক কিছু কথাবার্তা বলেন, রাশিদার মতন তিনি আওয়ামী লীগের কথা বলছেন এরকম। শুধু দোষ ত্রুটি এগুলো দিয়ে আর কত, এগুলো তো অনেক জানি, আমাদের বয়স প্রায় 50-এর কাছাকাছি, সুতরাং আমরা তো জানি এগুলো। তো এগুলো বাদ দিয়ে কানাডার মতন একটা দেশে উনি বিএনপির প্রেসিডেন্ট, বাংলাদেশ বিএনপি প্রেসিডেন্ট, ওনার কাছ থেকে গঠনমূলক কিছু কথাবার্তা আমরা শুনতে চাচ্ছিলাম এতক্ষণ। যে থ্যাংক ইউ আপনি লাইনে আসার জন্য। উনি আপনার বক্তব্য শুনছেন এবং উনি দেখি আপনার আশা উনি পূরণ করেন কিনা। নেক্সট কে আছেন লাইনে? হ্যালো, আসসালামু আলাইকুম। কলার, আসসালামু আলাইকুম।
জি, আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম, ভাই। প্লিজ। আমার নাম শাহ আলম, আমি সামারসেট থেকে বলছি ভাই। জি শাহ আলম ভাই সামারসেট থেকে, বলুন আপনার প্রশ্ন অথবা মতামত। আচ্ছা, আমার একটা প্রশ্ন, আমার দুইটা প্রশ্ন। আমার এই রহমান ভাই, যিনি আওয়ামী লীগের প্রতিনিধিত্ব করছেন, উনি খুব সুন্দর করে গুছাইয়া কথা বলছেন, বিউটিফুল, ভেরি নাইস, ভালো লাগছে। তবে কিছুক্ষণ আগে শুনলাম উনি বললেন যে, শুনতে বললেন যে একটা অনির্বাচিত সরকারের হাতে ক্ষমতা দিয়ে নির্বাচন করা যায় না। যদি তাই হয় তাহলে 5 জানুয়ারি যে নির্বাচন হলো, এই নির্বাচনে 156 জন এমপি হলেন অনির্বাচিত। ওরা কিভাবে বৈধতা পেলেন, ওদের বৈধতা কিভাবে আসলো, এর জবাবটা একটু কাইন্ডলি দেবেন। আর আরেকটা প্রশ্ন হলো যে এরশাদ সাহেবকে নিয়ে ওনারা ঝুট করছেন। তো এরশাদ সাহেব তো অনেক কি বলে, অনেক উপাধি প্রাপ্ত, উনি বিশ্ব বেহায়া থেকে নিয়ে অনেক ধরনের। আপনি আপনি এভাবে বললেন না প্লিজ। একজন সাবেক রাষ্ট্রপতি, আপনার প্রশ্নটা বলুন প্লিজ। একজন মানুষকে শ্রদ্ধা নিয়ে কথা বলতে হবে, বলেন ছিল আর কি। তো উনি মানে স্বৈরাচার বিরোধী আন্দোলন আমরা সবাই করেছি এবং জানি উনি স্বৈরাচার। তো একজন স্বৈরাচারকে নিয়ে যে আওয়ামী লীগ সরকার গঠন করলেন বা জুট করলেন, উনার গাড়িতে পতাকা দিলেন, এইটা কি দেশদ্রোহিতার সমান হয় না? থ্যাংক ইউ আপনি লাইনে আসার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি লাইনে আসার জন্য। প্রিয় দর্শক, আমি একটি কথা বলি, আমাদের যারা দেশ শাসন করেছেন, আপনারা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বলেন, এরশাদ সাহেব বলেন, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বা যে কোনো লোককে আপনারা প্রশ্ন করলে প্লিজ শ্রদ্ধা রেখে কথা বলবেন। কারণ একজন মানুষকে গালি দেওয়ার কোনো দরকার নেই। উনার কাজকর্ম কি হয়েছে, কি করেছেন উনি, সেটা নিয়ে কথা বলবেন আপনারা প্লিজ। দেখি নেক্সট কে আছে লাইনে। হ্যালো, আসসালামু আলাইকুম। কলার আসসালামু আলাইকুম। হ্যালো, জি আসসালামু আলাইকুম। আপনি দয়া করে আপনার টেলিভিশনের ভলিউমটা কমিয়ে দেন প্লিজ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কে বলছেন প্লিজ? জি ভাই, আমি মিন্টু বলছি লন্ডন থেকে। জি মিন্টু ভাই, বলেন আপনার প্রশ্ন অথবা মতামত। জি মিন্টু ভাই, আমার টেলিভিশনে ভলিউম কমাইছে। আপনার প্যানেলের গেছে আমার সালাম, আর আপনারও আমার সালাম। ওয়ালাইকুম সালাম। আমার প্রশ্ন হইল, আওয়ামী লীগের বাইরে গেছে, আমার তান বক্তব্য খুবই সুন্দর আমার লাগছে। তাই যেটা কইরা এটা সবই সত্য, বুঝছেন। বাট বিএনপির বাই যেগুলো তাই কইরা, বুঝছেন, এগুলা কোনো আমরা তো হলেও জানি ইতিহাস, এটা কইয়া তো কোনো লাভ নাই, বুঝছেন। বাট সব মানে বিএনপির বাইরে যেটা কইরা একটাও বাস্তবের লগে কোনোটাও মিল নাই, বুঝছেন। কোনটা মিল নাই? তো এনিওয়ে, আমরা চাই যে সুস্থ রাজনীতি, আর যারা সচেতন তারা তো হলেও জানে যে বাংলাদেশ কিলা স্বাধীন হয়েছে, সে বাংলাদেশ স্বাধীনতার সে মূল নায়ক আসলাই, এটা তো হলেও আমরা জানি। বাট এগুলা তো নতুন করে এগুলো সূচনা করিয়া তো মানে নতুন প্রজন্মরে বিবর্ণনা করিয়া তো এগুলো লাভ নাই, বুঝছেন। তো আমার হইল বিএনপির বাইরে গেছে, আমার বিশেষ অনুরোধ, তাই প্রকৃত ইতিহাসটা জানকা, প্রকৃত ইতিহাসটা জনতার কাছে হোকা। তো ইগু টানটানোর কাছে হইব, বুঝছেন। থ্যাংক ইউ আপনি লাইনে আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেখি নেক্সট কে আছেন লাইনে। হ্যালো, আসসালামু আলাইকুম। কলার কি লাইনে আছেন? জি আসসালামু আলাইকুম। হ্যালো। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কে বলছেন প্লিজ? নূর বলছি লন্ডন থেকে। জি বলেন আপনার প্রশ্ন অথবা মতামত বলেন। প্রশ্ন বলবো না মতামত বলবো? আপ টু ইউ ব্রাদার, আপনি ফোন করছেন, আপনি প্রশ্ন বলবেন না মতামত বলবেন? আপনি তো সীমিত বলতে বললে সীমিত বলবো, বলার সুযোগ দিলে একটু বলবো। না, সীমিত বলেন, কারণ আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি, প্লিজ। জি জি জি, আমার দুই ভাইয়ের এই আলোচনা শুনে তো মনে হচ্ছে আমাদের ভাইরা রাজনৈতিক বিশ্লেষণ নিয়ে অনেক কিছু জানেন। তো ছোট দুইটা প্রশ্ন করি একটু, আর তারপরে শেষে একটু মন্তব্য করে দিয়ে শেষ করবো। ওকে। আমার বিএনপির ভাইয়ের কাছে আমি একটু জিজ্ঞেস করতে চাই, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আসল পরিচয় কি? উনি
একটু বলবেন আমাকে? ওকে, আপনি প্রশ্ন করেন, তারপর আপনি উত্তর পেতে হলে আপনাকে টেলিভিশনটা দেখতে হবে। আপনার দ্বিতীয় প্রশ্ন বলেন। আচ্ছা, উত্তর এখন বলবেন না? না, উত্তর পরে বলবেন। হ্যাঁ, জিয়া রহমানের আসল পরিচয় আমার কাছে উনি বঙ্গবন্ধু। না না না, আপনি তো ওনার কাছে প্রশ্ন করেছেন, আপনি তো উনি উত্তর দিবে, আপনি উত্তর দিবেন না, আপনি প্রশ্ন করেন প্লিজ। ঠিক আছে, সৈনিক। হ্যাঁ, তারপরে ভালো। আচ্ছা, আমি এবার একটু দুজনের কাছেই দুটো প্রশ্ন করি। বাংলাদেশের বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে দুইজন রাজনৈতিক জারজ সন্তানের নাম কি? থ্যাংক ইউ আপনি লাইনে আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নেক্সট কলার প্লিজ। কলার, আসসালামু আলাইকুম। হ্যালো, কলার কি লাইনে আছেন? জি, লাইনে আছে। জি, আপনি শেষ কলার ব্রাদার, বলেন আপনি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমি আমার কানাডা থেকে যে বিএনপির ভাই আসছেন ওনার কাছে দুইটা প্রশ্ন করতে চাই। আচ্ছা, করেন। হ্যাঁ, বলেন প্লিজ। আমি ওনাকে বলছিলাম যে জিয়াউর রহমান যখন মারা গেছিল তখন আমরা যতটুকু জানি, আমি ছোট ছিলাম, যতটুকু জানি যে ওনার প্রবাদ আছে সিরা গেঞ্জি আর ভাঙ্গা সুটকেস রেখে গেছিল। কিন্তু আনফরচুনেটলি এই যে তারেক রহমান হাওয়া ভবন, উনি চলেন কিভাবে? উনি তো কোনো কাজ করেন না, কোনো চাকরি নেই, কিছু নেই। ইংল্যান্ডে আজকে 7 বছর ধরে আছেন। থ্যাংক ইউ, আপনার প্রশ্ন আমরা বুঝতে পেরেছি, আপনাকে অসংখ্য ধন্যবাদ লাইনে আসার জন্য। প্রিয় দর্শক, আমরা আপনাদের প্রচুর কল নিয়েছি এবং আমার যারা অতিথি, সম্মানিত অতিথি, রাশিক ভাইকে জোর করে আমি বসিয়ে রেখেছি, উনি উনার বন্ধু বান্ধবের সাথে দেখা করবেন। ফয়সল ভাইকেও আমরা অনেকটা জোর করে নিয়ে এসেছি। আপনারা যারা প্রশ্ন করেন, প্লিজ আপনাদের কাছে আমার একটি বিনীত অনুরোধ, আপনারা লন্ডনে থাকেন, প্রশ্ন টু দা পয়েন্ট আপনারা কোয়েশ্চনটা করে আপনারা বিদায় হবেন। কে কি করেছেন না করেছেন সেটা আপনারা যেমন জানেন, আমরাও তেমন জানি। কাউকে গালি দেওয়ার কোনো দরকার নেই। একজন রাজনীতিবিদের প্রচুর ভুল ত্রুটি থাকতে পারে, একজন রাষ্ট্রপ্রধানের প্রচুর ভুল ত্রুটি থাকতে পারে, আমরা সমালোচনা করতে পারি, কিন্তু কাউকে আমরা গালি দিতে পারি না। এরশাদ সাহেব রাষ্ট্রপ্রধান ছিলেন, বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী ছিলেন তিনবারের, শেখ হাসিনা বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী, তিনিও বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী। আপনারা রেসপেক্ট রেখে আপনারা কথা বলবেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। এবং আমার যে দুজন অতিথি, রাশেক ভাই, আপনাকে মানে এই যে প্রশ্নগুলোর খুব তাড়াতাড়ি উত্তর দিতে হবে প্লিজ। প্রথম কথা, মার্ক টুয়েন একটা কথা বলছেন, ইফ ইউ আর টেলিং দ্য ট্রুথ ইউ ডোন্ট হ্যাভ টু লুক এট এনিথিং এলস। আমার বড় ভাই অনেক কষ্ট করে অনেক মিথ্যা কথাকে সত্য বানানোর চেষ্টা করেছেন। প্রথম কথা হচ্ছে, আমি একবারও স্টেট ডিপার্টমেন্টের কথা বলিনি। আমি বলেছি 1971 সালের 26শে মার্চ মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম বৃহৎ টিভি চ্যানেল সিবিএস একদম ভিডিও ধারণকৃত অবস্থায় পরিষ্কারভাবে নিউজটা দিয়েছেন, এটা ইউটিউবে আছে। সেখানে বলাই হচ্ছে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশকে স্বাধীনতা ঘোষণা করেছেন এবং নৈতিকভাবে, নীতিগতভাবে এবং আইনগতভাবে বাংলাদেশ স্বাধীন হওয়ার এবং তাকে পরিচালনা করার সকল ভিত্তি অধিকার তার আছে। আমি শুধু নতুন প্রজন্মের ছেলেমেয়েদেরকে আহ্বান করেছি, আমার কথায় বিশ্বাস করার কোনো প্রয়োজন নেই। আপনারা ইউটিউবে গিয়ে সিবিএস এর এই ইন্টারভিউটা দেখেন, আপনাদের সবকিছু পরিষ্কার হয়ে যাবে। আমার এক ভাই বলেছেন যে উনি স্বাধীনতার কোথাও বুঝতে পারতেছেন না যে জিয়াউর রহমান না থাকলে বাংলাদেশ হইতেন না। আমি শুধু ওনাকে সম্মানের সাথে একটা রিকোয়েস্ট করতে চাই, ভাই আপনাকে আর একটু পড়তে হবে, আরো কিছু বইপত্র পড়তে হবে। আর যদি ওই ধৈর্য আপনার না থাকে তাহলে আপনি সিবিএস এর ইন্টারভিউ দেখলেও হবে, আপনি বুঝতে পারবেন যে বঙ্গবন্ধু ছাড়া বাংলাদেশ কোনদিন স্বাধীন হতো না। আর জিয়াউর রহমান সাহেবের আসলে ভূমিকা কি, আমি এখন এই জায়গায় যাচ্ছি। 1971 সালে 18ই মার্চ সর্বপ্রথম সেনাবাহিনীর সদস্য, ইপিআর এর সদস্যরা বিদ্রোহ করে। তখন জিয়াউর রহমান সাহেবের খবর ছিল না। আমার এই বড় ভাই স্বাধীনতার পতাকা তোলার কথা বললেন, স্বাধীনতার পতাকা তোলার সাথে বঙ্গবন্ধু শেখ মুজিবের অঙ্গাঙ্গীর সম্পর্ক, সেটা সেই সময় সব বই পড়লেই পাওয়া যাবে। এবং নিশ্চয়ই তখন মেজর জিয়াউর রহমান লেফট রাইট করতে করতে ব্যারাকের বাইরে এসে ওই পতাকার রশিদের টান দেয় নাই। সুতরাং এইসব বানোয়াট কাল্পনিক কথা বলার কোনো মানে হয় না। আমার কথা হচ্ছে, আমি আওয়ামী লীগের কথা বলছি না, আমি বাঙালি, বাংলাদেশ এবং বাংলাদেশের ইতিহাসের কথা বলছি। সুতরাং সেখানে আমি কোনো দলের অনুসারী বলে আমাকে মিথ্যা বলতে হবে, এটা আমি ঠিক অ্যাপ্রিসিয়েট করতে পারছি না। শুধু তাই না, আপনাকে এটাও মনে রাখতে হবে যে 23 মার্চ একটা বিরাট বড় বিদ্রোহ হয়, সেখানে ইপিআর সদস্যরা পাকিস্তানি হানাদার বাহিনীর সাথে অলরেডি গোলাগুলিতে লিপ্ত হয়ে যায়। সুতরাং অনেক আগের থেকেই বোঝা যাচ্ছিল বাংলাদেশ স্বাধীন হয়ে যাচ্ছে। এবং সিবিএস আরেকটা কথা বলা হয়, ক্ল্যান্ডেস্টেন্ট রেডিও স্টেশন, এই শব্দটার মানে আমি আশা করি আমার কানাডার বিএনপির বড় ভাই বুঝেন। ক্ল্যান্ডেস্টেন্ট রেডিও স্টেশন থেকে, রেডিও সেট থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতা ঘোষণা করেন। যাই হোক, এগুলো সময় বেশি নাই। আরেকটা আমি বলতে চাই, মেজর রফিকুল ইসলাম বীর উত্তম, তার একটা বই আছে, বইটার নাম হচ্ছে টেলস অফ মিলিয়ন।
সেখানে 119 নম্বর এবং 120 নম্বর পেজে গেলে আপনারা দেখবেন যে মেজর জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সাথে তিনি জড়িত ছিলেন না, বরঞ্চ তিনি সোয়াত জাহাজ থেকে পাকিস্তানিদের পক্ষে অস্ত্র খালাস করতে যাচ্ছিলেন এবং ওনার কমান্ডিং অফিসারের নাম ছিল তখন নাম ছিল লেফটেন্যান্ট কর্নেল জানজুয়া। যেই লেফটেন্যান্ট কর্নেল জানজুয়া পাকিস্তানে কোনো মন্ত্রী ছিল না, প্রধানমন্ত্রীও ছিল না, কিন্তু তিনি মৃত্যুবরণ করার পরে বেগম খালেদা জিয়া এই দেশের প্রধানমন্ত্রী হিসাবে সরকারিভাবে শোক বার্তা পাঠান। সুতরাং আপনারা বুঝতে পারতেছেন যে পাকিস্তান রাজাকার আল বদরদের সাথে সম্পর্ক কত নিবিড়। কারণ লেফটেন্যান্ট কর্নেল জানজুয়া তিনি একজন মেজর জেনারেল হয়ে রিটায়ার করেন, তিনি মৃত্যুবরণ করার পর একটা সার্বভৌম দেশের প্রধানমন্ত্রী যেই দেশে পাকিস্তানিরা হত্যা করেছে, ধর্ষণ করেছে এবং সেই বাহিনীরই তিনি একজন লেফটেন্যান্ট কর্নেল ছিল, তাকে তিনি শোক বার্তা পাঠাবেন কেন? ওয়ারেস ভারতীয় বাহিনীর যারা প্রধান ছিলেন তিনি মারা গেলে ওই সময় কিন্তু আমাদের বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হিসাবে তাকে কোনো শোক বার্তা পাঠায় নাই। তো আমি আশা করি বইপত্র পড়ে কথাগুলো বলতে হবে, না হলে মানুষ শুধু বিভ্রান্তি হবে। আমি নিজের স্বার্থের জন্যই আপনাকে সত্যকে মিথ্যা বানাতে হবে, দ্যাট ইজ নট কারেক্ট। আচ্ছা, 2 নাম্বার, আমার এক ভাই এখানে 156 সিটে নাকি অনির্বাচিত সংসদের কথা বলেছেন। আমি ঠিক করে দিচ্ছি 156 নয়, এটা হচ্ছে 154। আপনি দুটো বেশি বলেছেন, তবে এটা অনির্বাচিত নয়। আমি আমার এর আগের বক্তব্যে বলেছি নির্বাচন হবে, নির্বাচনে আপনি যাবেন সেটাও গণতান্ত্রিক অধিকার, যাবেন না সেটাও আপনার গণতান্ত্রিক অধিকার। তবে আমরা সভ্য ভালো মানুষ হিসেবে চাই সকলের অংশগ্রহণে নির্বাচন হোক, কিন্তু আপনার দাবিটি যদি এমন হয় যেটা সময় উপযোগী না, যেটা সভ্যতার সাথে মিল থাকে না, যেটা আজকের বিশ্বের জন্য প্রাসঙ্গিক নয়, যেটা বাংলাদেশের জন্য ভালো নয়, সেই দাবিটি মানা হলো না বলে আপনি নির্বাচনে যাবেন না আর তার জন্য আমরা হব দায়ী, এটা বোধহয় ঠিক না। আমি আশা করি 2019 সালে যে নির্বাচন হবে সেই নির্বাচনে বেগম খালেদা জিয়া জাতীয়তাবাদী দলকে নিয়ে এসে ইনশাল্লাহ নির্বাচন করবেন। আচ্ছা, 2 নাম্বার, একজন জিজ্ঞেস করেন জিয়াউর রহমান সাহেবের পরিচয় কি ছিল। জিয়াউর রহমান সাহেবের পরিচয় সম্বন্ধে আমি ওইভাবে না বলে আমি এভাবে বলতে চাই, প্রতিচিন্তা নামক একটি ত্রৈমাসিক পত্রিকা বের হয়, যেটা সম্পাদক বাংলাদেশের প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান সাহেব নিজে। তার 2014 সালের অক্টোবর ডিসেম্বরের যেই সংস্করণ, সেখানে জিয়াউর রহমান সাহেব সম্বন্ধে একটা লেখা এসেছে। সেই লেখায় পরিষ্কার বলা হচ্ছে মেজর জিয়াউর রহমান বাংলা লিখতে পারতেন না বা পড়তে পারতেন না, তিনি শুধুমাত্র বাংলায় সই করতে পারতেন। এবং মশিউর রহমান জাদু মিয়া মেজর জিয়াউর রহমানকে বললেন, যেহেতু আপনি বাংলা লিখতে বা বলতে বা পড়তে কোনোটাই ভালো মতো পারেন না, তাই আপনাকে বেশি বেশি করে হাঁটতে হবে। আমি আবারও বলছি, প্রতিচিন্তা এটা অনলাইনেও পাওয়া যায়, এটা প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান সাহেবের সম্পাদনায় করা, এটা 2014 সালের অক্টোবর ডিসেম্বরের সংস্করণ। আমার ভুল না হয়ে থাকলে মোস্ট লাইকলি 114 নম্বর পৃষ্ঠায় গেলে আপনি লেখাটি পাবেন। আর আমার ক্যানাডার জাতীয়তাবাদী দলের সভাপতি ভাইকে বলতে চাই, বাংলাদেশের জাতীয়তাবাদ নিয়ে কথা বলতে চান, কিন্তু মেজর জিয়াউর রহমান যখন অবৈধভাবে ক্ষমতায় আসলো তখন বিচিত্রা নামক একটা পত্রিকায় বাংলাদেশি জাতীয়তাবাদের উপর লেখা লিখলেন। সেই লেখা না পড়া জাতীয়তাবাদী দল করতেছেন, তাহলে আপনার সাথে আমার তর্ক বিতর্ক হবে কেমনে? বাঙালি জাতীয়তাবাদ আসলে কি আর বাংলাদেশি জাতীয়তাবাদ কি, এটা তো বক্তৃতা শোনা হবে না, এটা তো পড়তে হবে, ধারণ করতে হবে। আই হোপ আপনি এটা পড়ে নেবেন, তাহলে ভালো হবে। আর আমার এক সম্মানিত দর্শক ভাই বৈধতার কথা বলেছেন, উনিও বলেছেন বারাক ওবামা যখন কোন সরকার প্রধানের সাথে হাত মিলায়, যখন তার প্রশংসা করে, অথবা নরেন্দ্র মোদী বিশ্বের সর্ববৃহৎ গণতান্ত্রিক দেশের নির্বাচিত প্রধানমন্ত্রী যখন বলে যে ডিজিটাল বাংলাদেশকে অনুসরণ করে আমি ডিজিটাল ইন্ডিয়া করতে চাই, এবং তার ঐকান্তিক সহযোগিতা সমর্থন ভ্লাদিমির পুতিনের মতো একজন শক্তিশালী সরকার প্রধান রাশিয়ার, শুধু তাই না ডেভিড ক্যামেরন থেকে সব লোকই যখন তাকে স্বীকৃতি দিচ্ছে, তার সাথে হাত মিলাচ্ছে, করমর্দন করছে, বৈঠক করছে, তখন কি স্বীকৃতির অভাব আপনি দেখতে পাচ্ছেন নাকি কোথাও? যদি আপনার স্বীকৃতি নাই থাকতো আপনি সমস্ত বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে যেতেন। এবং মনে রাখবেন যে আইএমএফ একটা শব্দ আছে, এটাকে বলে এসডিআর, স্পেশাল ড্রয়িং রাইট। যদি বাংলাদেশের প্রতি আস্থা দিনে দিনে না বাড়তো, তাহলে আইএমএফ এসডিআর এর যে লিমিট, যে সীমা, সেটা দিন দিন বাড়ছে কেন? সুতরাং এটা কি আপনার সরকারের সফলতা? অফ কোর্স, ইয়েস, ডেফিনেটলি। জিডিপির গ্রোথ নট বিল 6%। নো, আমি বলি, এটা আমি আপনাকে পরিষ্কার করে দিচ্ছি ফ্রম এ ইকোনমিস্ট পয়েন্ট অফ ভিউ থেকে। জিডিপির গ্রোথ 6 এর জায়গায় যদি 10 হয়, কিন্তু অন্যান্য যে নিয়ামকগুলো আছে সেগুলো যদি ঠিক না থাকে, কোনোদিনও এসডিআর বাড়বে না। এসডিআর হচ্ছে স্পেশাল ড্রয়িং রাইট, অর্থাৎ আপনার রিজার্ভ আছে $27 বিলিয়ন, কিন্তু আপদকালীন সময়ে আপনি চাইলে পাইতেন $5 বিলিয়ন, কিন্তু আজকে আপনি চাইলে পাবেন $15 বিলিয়ন। তার মানে কি, যে সমস্ত বিশ্ব আপনার উপরে আস্থা রাখছে বলেই
কন্টিনজেন্সি যে অ্যারেঞ্জমেন্ট, অর্থাৎ আপদকালীন সময় আপনি চাহিদা মাত্র অনেক বেশি ড্র করতে পারবেন, এটা তো এমনি এমনি হবে না। এটা নেতৃত্বের উপর আস্থা, এটা দেশ পরিচালনায় আস্থা এবং দেশ এগিয়ে যাওয়ার ব্যাপারে আস্থা। তবে হ্যাঁ, ডিসি অফিসের ঘুষ এটা কি নতুন? আমার বয়স কম, কিন্তু আমি তো শুনছি ডিসি অফিসের ঘুষ অনেক আগের থেকে ছিল। আমরা কি লাল সালু পরি নেই? আমরা কোন দেশে আছি? লাল সালু পরি নেই? আমরা জাপানে আছি নাকি? হ্যাঁ, আমরা দেখি নাই যে একটু আগে বলা হচ্ছে খাম্বা বানাইছেন, বিদ্যুতের খাম্বা আছে কিন্তু বিদ্যুতের সংযোগ নাই, বিদ্যুৎ তৈরি করার নাম গন্ধ নাই। সার, এই যে আপনি এই যে কি বলে লালু এমপি সাহেব বগুড়ার, হ্যাঁ, কি সার, যে সার দিচ্ছেন ফসলের জমি জ্বলে যাচ্ছে। আমার কথা হচ্ছে, আমি আপনাকে শুধু একটা জিনিস আহ্বান জানাতে চাই। একজন দর্শক আমাদেরকে রিকোয়েস্ট করেছে যে শুধুমাত্র তৈলমর্দন করার জন্য তৈলমর্দন, দেশকে গড়ে তুলতে হবে। তো আমার রিকোয়েস্টটা বড় ভাই আপনার কাছে, সেটা হচ্ছে যিনি ক্রাইম করবেন তাকে আমরা আর কোনোদিন কোনো দলের লোক হিসেবে স্বীকৃতি দিব না। যখনই আমরা তাকে ঠেলে দিব কোনো দলীয় পরিচয়, ঠিক তৎ মুহূর্তে ওই অন্যায়ের আর কোনো বিচার হবে না। এটা আমার উদাত্ত আহ্বান। আমি জানি না উনি আমার সাথে একমত হবেন কিনা। 2 নাম্বার হচ্ছে, বিদ্যুতের কথা বলছেন, নিজেরা তো বিদ্যুৎ বানান নেই, উল্টা কমাইছেন। এখন কুইক রেন্টাল ছাড়া আর কোনো উপায় ছিল কি 12,000 বা 10,000 মেগাওয়াট তৈরি করার? যদি থেকে থাকে আমরা চাই বিরোধী দল বা বিরোধী শক্তির পক্ষ থেকে ফর্মালি, আনুষ্ঠানিকভাবে, কাগজে কলমে একটা বিকল্প প্রস্তাবনা, তাহলে আপনার নৈতিক অধিকার তৈরি হবে এই বিদ্যুৎ নিয়ে কথা বলার, যেটা এই দেশে প্র্যাকটিস আছে, শ্যাডো ক্যাবিনেট আছে। আপনার দলে কোনো শ্যাডো ক্যাবিনেট কোনো প্র্যাকটিস নেই, আপনি তো বিকল্প কোনো প্রস্তাবনা দিতে পারছেন না। আমি যদি কালকে সোনা দিয়েও মুড়িয়ে দিই, আপনি বলবেন এই সোনায় খাদ আছে, তাহলে আপনাকে প্রস্তাবনা দিতে হবে যে চান মিয়ার দোকানের সোনাটা অনেক বেশি খাঁটি আর কুদ্দুস মিয়ারটা হচ্ছে কম খাঁটি। সুতরাং বিদ্যুতের সমস্যা আমরা সমাধান করেছি, মানুষ বিদ্যুৎ পাচ্ছে, ফ্যাক্টরি চলছে, মানুষের বাতি জ্বলছে। আর বিএনপির সময় ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়ের মতো এটাই বাস্তবতা ছিল, বিদ্যুৎ কখন আসবে বা আসলে কতক্ষণ থাকে, সেই জায়গা থেকে বাংলাদেশ অনেক এগিয়ে গেছে। আমি বলছি না আমরা অফকোর্স, আপনারা তো অনেকদিন বাংলাদেশে যান না। আর ক্রাইমের কথা আপনাকে একটু বলি, ক্যানাডার কথা বলছেন, আমি তো ক্যানাডা সম্ভবত যাই না ভাই, তবে এতটুকু জানি মার্কিন যুক্তরাষ্ট্রে প্রতি বছর গ্যাং ওয়ার বলতে যেটাকে বুঝায়, তাতে কয়েক হাজার টিনেজার মারা যায়। আর অন্যান্য ক্রাইমের কথা তো বাদই দিলাম। আপনি যদি ইকোনমিক্স পড়েন, পলিটিক্যাল সায়েন্স পড়েন বা সোশ্যাল সায়েন্স পড়েন, আপনি দেখবেন যে কোনো বর্ধিষ্ণু সোসাইটিতে, এটা যদিও সুখকর ব্যাপার না, যখনই অর্থনীতি বৃহৎ হয়, যখনই সমাজে পরিবর্তন আসা শুরু করে, তখনই কিছু কিছু ক্ষেত্রে ক্রাইমের রেট বেড়ে যায়। এটাকে সম্মিলিতভাবে, ঐক্যবদ্ধভাবেই আমাদের মোকাবেলা করতে হবে। আপনি মনে করছেন যে আওয়ামী লীগ চায় এই ধরনের অন্যায়? কখনোই না। আর আপনি যদি মনে করেন যে তারেক জিয়ার মতো একজন দুর্নীতিবাজ ব্যক্তি তিনি ক্ষমতায় আসলে একদিনে এই সমস্যার সমাধান করতে পারবেন, ঠিক আছে, উনি ফেরেশতা, আমি এটা নিয়ে আর কিছু বললাম না, উনি ক্ষমতায় আসলে একদিনে এইসব সব সমস্যার সমাধান করতে পারবেন, তাহলে ওই যে আমি একটু আগে বলেছিলাম না যে গাছে তো ফল ধরে, গাধা তো হয় না, গাধা তো জন্মায়, ওই গাধা তত্ত্বই প্রমাণিত হয়ে যায়। বাংলাদেশের 100 বছরের সমস্যা আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে সমাধান করতে হবে। জাতীয় পরিচয়, রাষ্ট্রীয় পরিচয়ে আমাদেরকে শানিত হতে হবে, গর্বিত হতে হবে, আমাদের ডিরেকশনটা আমাদেরকে ঠিক করতে হবে। এবং সবচেয়ে বড় কথা, যারা বাংলাদেশের ভিতর থেকে আগেও বাংলাদেশের অস্তিত্ব চায়নি, বাংলাদেশে ভালো চায় না, তাদেরকে দূর করতে হবে এবং তাদের সাথে সহবাস করা, তাদের সাথে সাথে থাকা, একে পরিহার করতে হবে। আমার এখানে এক বড় ভাই, দর্শক ভাই বলছেন এরশাদ সাহেবের কথা, খুবই দামি প্রশ্ন ভাই। এরশাদ সাহেব স্বৈরাচার ছিলেন, এরশাদ সাহেব 9 বছর জেল খেটেছেন, পত্র পত্রিকায় প্রত্যেক জায়গায় পরিষ্কার। একজন চোর যখন জেল খেটে আসবে, এরপরে তাকে আমি আর চুরির দায়ে দায়গ্রস্ত করতে পারি না। আপনি তাকে পছন্দ নাই করতে পারেন, আমিও তাকে পছন্দ নাই করতে পারি। ইনফ্যাক্ট আমার এলাকায় তিনি আমাদেরই প্রতিদ্বন্দ্বী, যদিও আমার বাবা আওয়ামী লীগের সংসদ সদস্য, উনি জাতীয় পার্টির থেকে ওনার প্রার্থীদেরকে দেন। তারপর আমি বলতে চাই, বাংলাদেশে কোন রাজনৈতিক নেতা আজ অবধি তার দোষের জন্য এত বছর জেল খাটেনি। তিনি 9 বছর জেল খেটে আসছেন। সুতরাং উনি রাজনীতি করলে খুব দোষের ব্যাপার না। কিন্তু ভাই, যেই লোকটি আপনার দেশের মানুষকে 71 সালে মেরেছে, আপনার মা বোনের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলেছে বা ধর্ষণ করেছে, লুণ্ঠন করেছে, সে তো মাপও চায় নাই, সাজাও খাটে নাই, তাকে নিয়ে রাজনীতি করাটা কি অনেক বড় অন্যায় না? শেষ আপনার মানে আপ টু নাও আমার তো মনে হয় সবই ইয়ে করছি, তাই না? থ্যাংক ইউ, নাকি না? থ্যাংক ইউ। আপনার বক্তব্য।
আপনি ওই যে কি সিবিএস টেলিভিশনের বললেন যে 71 সিগারেটের কথাটা একটু আমরা বলতে দিন, ওনার শেষেই বলতে দিন, ওটা আমি একটু সিবিএস টেলিভিশনের কথা আপনি বলছেন না, যে ওইখানে হয়েছে কিসিঞ্জার ডিপ্লোমেসি বইটা নিশ্চয়ই আপনি পড়ছেন, আপনি অনেক রাখেন, অনেক বই পুস্তক পড়েন, অনেক ঘাটাঘাটি করে আনেন, কিন্তু মনে হয়েছে সব মানে আর্টিকেল পড়ে পড়ে হয়, কিন্তু কিসিঞ্জারের ডিপ্লোমেসি বইটা পড়ে নেবেন। ওইখানে লিখে আছে 4 ডিসেম্বর যখন ইন্দিরা গান্ধী নিক্সনের সাথে দেখা করেন, ইন্দিরা গান্ধী তখন বলছেন যে শেখ মুজিব নেভার ডিক্লেয়ার্ড ইন্ডিপেন্ডেন্ট অফ বাংলাদেশ, ইজ রিটেন ব্ল্যাক এন্ড হোয়াইট, ডিপ্লোমেসি বইতে ওইটা লেখা আছে। তারপরেও উনি স্বাধীনতা সংগ্রামের নেতা, কিন্তু যুদ্ধ শুরু করছেন জিয়াউর রহমান, বুঝছেন, যুদ্ধ শুরু করছেন জিয়াউর রহমান, বিকজ দেখেন আপনি কিভাবে করছেন আমাদের, না লেট মি ফিনিশ না শুনেন, লেট মি ফিনিশ আমাকে, না আপনি বলতে, আপনি শুনেন, যখন আমেরিকার 7 যখন আমেরিকার যখন কথা, আপনি কি কথা বলতে দেবেন না আমাকে, আপনি কি কথা বলতে দেবেন না? সো আপনার আমেরিকা, শুনে আমেরিকার সিভিল ওয়ারের ইতিহাস তো আপনি জানেন, আমেরিকার সিভিল ওয়ারের ইতিহাস তো আপনি জানেন, হ্যাঁ তাইলে বলেন তো আপনি, who was the George Washington? বলতে দেন। George Washington was the army person. Civil War because যখন আপনার আডামস, যখন আপনার এটা কার সাথে বলেন? না কার সাথে কি? আপনার যখন আপনার উনি হলেন সিভিল ওয়ার সাথে জর্জ ওয়াশিংটন, আরে স্বাধীনতা যে ডিক্লারেশনটা সিভিল ওয়ার বললেন না সিভিল ওয়ার, না আপনি কি বলতেছেন আপনি? সিভিল ওয়ারের সাথে জর্জ ওয়াশিংটন কি সম্পর্ক? না স্বাধীনতা সংগ্রাম, সিভিল ওয়ার কবে হয়েছে? স্বাধীনতা সংগ্রাম, না আমেরিকা সিভিল ওয়ার কবে হয়েছে? লেট মি ফিনিশ। স্বাধীনতা যখন, না এটা কবে আপনার? আরে ভাই স্বাধীনতার যখন হলো তখন ডিক্লেয়ার কে করছে? জর্জ ওয়াশিংটন। কোন জায়গায় ওয়াজ দ্য জর্জ ওয়াশিংটন? বলেন না। জর্জ ওয়াশিংটন কে ছিল, তাই না? জর্জ ওয়াশিংটন কে ছিল? জর্জ ওয়াশিংটন মেজর ছিলেন, ব্রিটিশ মেজর ছিলেন, ঠিক এমনি ভাবে মিসকোট, না মিসকোট না, আপনি যদি এইভাবে বলেন তো হবে না। ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স কে লিখছে? আমেরিকার আডামস। হ্যাঁ, আডামস লিখছে। তাহলে ফাদার অফ দ্য নেশন কে? ফাদার অফ দ্য নেশন কে? ফাদার অফ দ্য নেশন তারা কাকে বলে? কে বলেন না, কে বলে? আচ্ছা বলেন না, বলে কে বলে? না ইউ টোল্ড মি কে বলে? দে হ্যাভ ফাউন্ডিং ফাদার্স, ওটা তো আপনি জানেন না। ফাদার অফ দ্য নেশন তো নাই, ফাউন্ডিং ফাদার। আর আপনি জর্জ ওয়াশিংটন সিভিল ওয়ার মিলাই ফেললেন। না ওইটা সিভিল ওয়ার কত সালে হয়েছে? আরে ভাই এইটা তো আমি তো আপনাকে বললাম যে এইটা তো আপনার আচ্ছা রেগে যান না, হার্ট অ্যাটাক হবে আপনি, না তারপরে আপনি দেখেন আপনার যখন মার্শাল টিটো, ওয়াজ দ্য মার্শাল টিটো, সেই মার্শাল টিটো আর্মির পারসন ছিলেন, তাই না? উনিও ডিক্লেয়ার করছেন। ওকে, আপনার বক্তব্য কি? না আমার বক্তব্যটা হলো যে না, জিয়াউর রহমান ওয়াজ দ্য রিয়েল পারসন হু ডিক্লেয়ার দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ, তাই না? বুঝছেন? তারপরে দ্যাট ইজ ট্রু, এর জন্য এরা করতে পারে না। এবং বাঙালি জাতীয়তাবাদের সম্বন্ধে তো আমাদের কোনো নাই, বাঙালি জাতীয়তাবাদের বিজয়ের পরেই বাংলাদেশ হয়েছে, তাই না? এখন আমাদেরকে আর বাঙালি কেন আমরা বলবো? আমাদের এখানে আমরা বাংলাদেশ কেন আমরা সবাইকে আনতে পারতেছি না। আচ্ছা লাস্ট যে কথাটা হলো যে 5ই জানুয়ারির যে নির্বাচন, যেটা এই নির্বাচনটা 5ই জানুয়ারির যে নির্বাচন, এই নির্বাচনটা আমাদের জাতিকে অনেক পিছাই দিছে। এই কারণে ইচ্ছা করলে এই নির্বাচনটা সুষ্ঠু হইতে পারত, ইচ্ছা করলে নির্বাচনটা সবাইকে নিয়ে করা যেত। দেখেন তত্ত্বাবধায়ক সরকারের যে দাবি, যেটা এই দাবিটা তো আপনার এটা আওয়ামী লীগ জামাতকে নিয়ে আন্দোলন করছে। আজকে জামাতকে ওরা বলে যে জামাত এই করছে, যুদ্ধ অপরাধী এই সেই, কিন্তু গোলাম আজমকে নিয়ে প্রধানমন্ত্রী নিজে আন্দোলন করছেন, নিজে আন্দোলনের ছিলেন। তাহলে কি উনাদের সাথে যখন থাকবেন তখন ওরা যুদ্ধ অপরাধী না, আর উনাদের সাথে যখন থাকবে না তখন উনারা যুদ্ধ অপরাধী? তাইলে উনাদের বক্তব্যটা কি? মানে গাছের ফলটা আমার, যে কোনো ভাবে তাল গাছটা আমার, যে কোনো ভাবে এই যে গলাবাজি করে, বুঝছেন, জাতিকে উন্নয়ন করা যায় না। জাতিকে উন্নয়ন করতে হলে সঠিক একটা নির্দেশনা দিতে হবে। আজকের পৃথিবী অনেক উন্নত পৃথিবী, আজকের পৃথিবীতে এই যে আগের কথাগুলো বইলা আমরা আমাদের জাতিকে সামনে নিয়ে আসতে পারবো না। আজকের যে বাস্তবতা, আজকের যে রুট পৃথিবীর আমাদের যে আমরা পৃথিবী থেকে তো বিচ্ছিন্ন বাংলাদেশ কখনো হবে না। একটা গ্লোবাল ভিলেজের মধ্যে এখন বাংলাদেশকে আমরা গ্লোবাল ভিলেজের একটা উন্নত গ্লোবাল ভিলেজের একটা প্লেয়ার বাংলাদেশ,
বাংলাদেশকে আজকে বিশ্ব থেকে সরানো যাবে না, কোনো অবস্থাতে বিচ্ছিন্ন করা যাবে না। আর আমি আমার কথা মতো আমি নির্বাচন করব, আমার কথা মতো বিরোধী দলকে আমি সরায় রাখবো, তাহলে বাংলাদেশের গণতন্ত্র আসবে না। গণতন্ত্র আসতে হলে স্বাধীনতার যে চেতনা, যেটা এই চেতনাকে সাফল্যমণ্ডিত করতে হলে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে, জাতীয় ঐক্যবদ্ধভাবে অগ্রসর হতে হবে। যতক্ষণ পর্যন্ত জাতীয় আমাদের ইস্যুগুলো আমরা ঐক্যবদ্ধ না হই, তাহলে জাতীয় অগ্রসর কোথায় হবে? এমনিতে অনেক কিছু আমরা যে কোনো জায়গায় বসে আমরা বলতে পারি, আমরা চর্বিত চর্বণ যে ইতিহাস, যেগুলা এক সাইডের যে ইতিহাসগুলা, কিছু প্রবন্ধ লিখে, কিছু প্রবন্ধ এই যে আপনার গুচ্ছিত মানে অল্প 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 জেনে আমরা কথা বলতে পারি সুন্দর করে, কিন্তু আমাদের জ্ঞানের লোকদেরকে সাথে নিয়ে সত্যিকার ভাবে মানে দেশের চেতনা, দেশের যে প্রেম, দেশপ্রেম নিয়ে অগ্রসর হতে হবে। তাহলেই সত্যিকার ভাবে বাংলাদেশে গণতন্ত্র আসবে, মানুষের অধিকার ফিরে আসবে, মানুষের সামাজিক ন্যায় বিচার পাবে, গুম, হত্যা, দর্শন, লুটতরাজ এই সমস্ত কিছু বন্ধ করতে হবে। এগুলা তো আপনার গণতান্ত্রিক ব্যবস্থা ছাড়া এগুলা আপনি বন্ধ করতে পারবেন না। থ্যাংক ইউ ফজল ভাই, থ্যাংক ইউ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকে দুটো জিনিস শিখলাম। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্বামী ডক্টর ওয়াজেদ সাহেব, বিশ্বনন্দিত পরমাণু বিজ্ঞানী, তিনি যখন মৃত্যুবরণ করলেন, তৎকালীন মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তার বাসায় গিয়েছিলেন এবং তাকে সসম্মানে গ্রহণ করা হয়েছিল, বসানো হয়েছিল। তিনি তার শোক জানিয়েছেন। মাননীয় বিরোধী নেত্রী তৎকালীন জননেত্রী শেখ হাসিনা সেটা গ্রহণও করেছেন। সারা জীবন শুনেছি কেউ মৃত্যুবরণ করলে তার বাড়িতে নাকি গিয়ে শোক জানাতে হয়। আজকে ভাইয়ের কাছ থেকে শিখলাম যে শোক জানানোর জন্য অ্যাপয়েন্টমেন্ট করে যেতে হবে। আমার গাড়ি, আমার শরীর, আমি যাব। অফকোর্স বেগম খালেদা অসুস্থ হতে পারেন, তিনি শুয়ে থাকতে পারেন, অনেক কিছু হতে পারে, তাই বলে বাড়ির গেট খোলা হবে না? আপনি একা তো না, সব টিভিতে একা চ্যানেল আইতে দেখানো হয় না। আপনি এখন সাথে সাথে বসলেন, বসে আবার চলে গেলেন। কথা বলতে দেন, আপনি কথা বলতে দেন। না, এটা তো সাহস থাকলে কথা বলতে দেন, সাহস থাকলে কথা বলতে দেন। এটা তো ঠিক। আজকে এই দেশে থেকে আপনি সুযোগ নিচ্ছেন, জানেন যে অনেক বাঙালি হয়তো বা টিভি দেখার সুযোগ পায় না, সেজন্য আপনি মিথ্যা বলবেন, এটা হতে পারে না। মিথ্যা আপনি বলবেন কেন? আমি তো নিজে ৭১ টিভিতে বসেছিলাম যখন মাননীয় প্রধানমন্ত্রী গিয়েছেন, শিমুল বিশ্বাস সাহেব গেট খুলেননি। সেই বাড়ির মধ্যে এনাম আহমেদ চৌধুরী সাহেব ছিলেন, নাজিমউদ্দিন আলম সাহেব ছিলেন, দোতলায় ব্যারিস্টার মওদুদ আহমেদ সাহেব ছিলেন। আপনি কি আমি টিভিতে দেখছি, আমি তো ৭১ টিভিতে টক শোতে বসে আছি, ৭১ সংযোগে আমাকে দিয়ে কভার করানো হচ্ছে। এবং আমার কথা হচ্ছে, ভাই বেগম খালেদা জিয়ার সন্তান মারা গেছে, আমরা তো মর্মাহত। তিনি শুয়ে থাকতে পারেন, তিনি অসুস্থ হতে পারেন, অ্যাটলিস্ট মাননীয় প্রধানমন্ত্রীকে আপনি বাসায় ঢুকতে দিবেন না? আজকে একটা নতুন জিনিস শিখছে। না, বাসায় ঢুকতে ঠিক না বড় ভাই, শুনেন, সাথে সাথে চলে গেছেন তো আপনি দেখছেন। আরে সারা দুনিয়ার লোক জিজ্ঞেস করেন না, সাথে সাথে ও আপনার বাসায় কি প্রতিদিন প্রধানমন্ত্রী যায় নাকি? না না, অবশ্যই প্রধানমন্ত্রী গিয়ে যদি ওখানে ৮ মিনিট দাঁড়ায় থাকে, দাঁড়ান কয় মিনিট? ৮ মিনিট। না, অফকোর্স আপনি ভিডিও দেখেন না, গাড়ি মধ্যে দাঁড়াচ্ছেন। শুনেন ভাই, মনে হচ্ছে কি যে আপনি আসলে একটু বাস্তবতা বিবর্জিত আছেন। আপনি হইলেন 2015 সালে আধুনিক বাঙালি। কেউ মারা গেলে বাসায় গেলে অ্যাপয়েন্টমেন্ট করে যেত। না না, এটা আমি এটা নিয়ে বেশি কথা বলতে চাই না। আই এম ভেরি সরি, আমি দুঃখ পাইছি, এটা আমরা শিখতে চাই। না না, এইটা আমি সেকেন্ড থেকে যেতে না, আপনি মিসলেট যাব না, সেকেন্ড বলবো না। আচ্ছা না, বলেন কিন্তু আপনি অসত্য বললেন না। জাতীয়তাবাদী দল জামাত ইসলামী চক্রান্তের রাজনীতি করে, আর তাই তো বিশ্বের আমি মনে করি শীর্ষ চক্রান্তকারী হেনরি কিসেঞ্জারের শুধু একটা বই নিয়েই কথা বলে, আর কারো বই আমরা পড়তে পারিনি। আর ৩ নাম্বার একটা জিনিস শিখছি যে প্রবন্ধ পড়বেন না, বই পড়বেন না, এটা তো বলা হয়, ইন্টারনেট ঘাটবেন না, কে বলছে, লাইব্রেরিতে যাবেন না, হ্যাঁ, এবং ডকুমেন্টারি দেখবেন না, শুধুমাত্র জ্ঞানী জ্ঞানী মানুষদের কথা শুনবেন, তাইলে আপনারা সত্য জানতে পারবেন। ইংল্যান্ডে আইসা, লন্ডনে আইসা আজকে কানাডার রাজনীতি, ইংল্যান্ডের রাজনীতি, আপনি তো আমার জীবনে এক নবতারের সূচনা হয়েছে। অসত্য আপনি বলতেছেন, বুঝছেন? না না, আপনি সত্য কথা বলেন, রিপিট দেখবেন না মানুষ। না না, আপনি অসত্য বললেন না, বলতে সত্য কথা বলেন আপনি, বুঝছেন? আমরা শেষ করতে পারেন কেন? সত্য কথা বলেন, আমি লক্ষ্মী না ভাই, আমার একটু কথা। না না, আপনি সত্য কথা বলবেন, অসত্য বলা ঠিক না। দর্শকবৃন্দ, আপনাদেরকে জানাতে চাই 1861 থেকে 1865 সাল পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রে গৃহযুদ্ধ চলে, সিভিল ওয়ার হয়। আর জর্জ ওয়াশিংটন ইজ ওয়ান অফ দ্য ফাউন্ডিং ফাদার্স, হি ইজ নট দ্য ফাদার অফ দ্য নেশন। সো উনি যেভাবে কথাটাকে টেনে নিয়ে আসছেন, সেটা আসলে এখানে প্রায়োগিকভাবে একেবারেই ঘটে না। আমি আশা করি আরো টকশো হবে। না, আমি যেটা বলতে চাচ্ছি, জর্জ ওয়াশিংটন হি ওয়াজ, আরো টকশো হবে। আমরা চাই
আরো তথ্য নির্ভর, আরো ডেটা নির্ভর কথাবার্তা এবং আরো পজিটিভ কথাবার্তা। আমি শুধুমাত্র কোনো একদিন এমপি হব, মন্ত্রী হব, এর জন্য তারেক জিরা তেল মারলাম, খালেদা জিরা তেল মারলাম, এইগুলো কি টকশো হবে? এটা কথা নাকি? একটা কথা যেটা বললাম সেটা কিন্তু কথা বললেন না। এটা চাই, মনের থেকে চাই যে যেই ক্ষমতায় থাকুক আর যেই বিরোধী দলে থাকুক সকলে বিকল্প প্রস্তাবনা দিবে। আমি কোনো কাজ করলাম, আপনার যদি মনে হয় আমি ভুল করেছি, এটা লিপিবদ্ধ করে বই আকারে ছাপিয়ে এটাকে প্রকাশ করবেন জনগণের সামনে, যে সাহস থাকে আপনি তথ্য দিবেন এবং তাতে করে মানুষ কি বুঝবে যে হ্যাঁ আপনি মানুষের জন্য চিন্তা করছেন। বাট আপনি যদি টিভি চ্যানেলে এসে বলেন যে অমুক ডিসি অফিসে অমুক পিয়ন ঘুষ খাচ্ছে, আমি ক্ষমতায় গেলে একদিন এটা বন্ধ করে দিব, এটা বিশ্বাসযোগ্য? ওই সময় তো হাওয়া ভবনের হাওয়াও পয়সা খাইতো। পিয়ন ডিসি পিয়ন তো বাদ দিলাম, তার থেকে সরকারি চাকরি আছে। আপনারা ভবন না আমি বলতেছি সারা বিশ্বে যাই হোক ভাইজান, উই আর ভেরি প্রাউড। এখন আমাদের কোনো হাওয়া ভবন নাই ভাই। আমেরিকা, কানাডা, লন্ডন, আমাদের অনেক, সারা পৃথিবীতে এখন ভবন। আপনাদের আমার কথা বলা আমার সাথে কথাই বলবেন, এখন সারা পৃথিবীতে ভবন। আমাদের অনেক কাজের মাঝে, অনেক বড় বড় কাজের মাঝে হয়তো ছোটখাটো ভুল ত্রুটি থাকতেই পারে, আমরা নিজেদেরকে ফেরেশতা মনে করি না। তবে এতটুকু আমরা মনে করি যে আমরা একেবারে বাংলাদেশের প্রান্তিক জনতার সরকার, আমরা জনগণের সরকার। এবং আরেকটা জিনিস জানবেন যে যুক্তরাজ্য অর্থাৎ ইংল্যান্ড, তার এত কদর আজ এই আধুনিক বিশ্বে একটি কারণ হচ্ছে যে এই দেশে একটি খুব শক্তিশালী সোশ্যাল সেফটি নেট ছিল, যদি এত সামাজিক নিরাপত্তা দেন না কেন, যে প্রান্তিক জনগণের সরকার, প্রান্তিক জনগণের সরকার হলে আপনি সামাজিক নিরাপত্তা বলা ছিল। তাহলে নির্বাচন প্রমাণ করেন মাননীয় প্রধানমন্ত্রী সত্যিকার অর্থে সমস্ত মাননীয় প্রধানমন্ত্রীকে আপনি এইভাবে না বইলা বলেন সামাজিক নিরাপত্তা বলা শুরু করছে। আর নির্বাচন অবশ্যই হবে, 2019 সালে হবে। আমি আজ আপনায় দাওয়াত দিয়ে গেলাম, আপনি কানাডা থেকে আসবেন, নমিনেশন চাবেন, নির্বাচন করবেন। শুধু তাই না, আমি আশা করি আপনার নেত্রী বেগম খালেদা জিয়া 2019 সালে নির্বাচনে অংশগ্রহণ করবেন। আমরা তো এখনই নির্বাচন করতে চাই, জনগণ আপনারা সুষ্ঠু নির্বাচন করেন। এটা তো আর প্লে গ্রুপের কোন ছোট বাচ্চাদের ছেলে খেলা না যে আপনি 2 দিন পর পর চাবেন আর হবে। আপনাকে একটা ধারা এস্টাবলিশ করতে হবে। এই দেশে 5 বছর পর পর নির্বাচন হবে, এটাই বাস্তবতা, এবং সেই নির্বাচনে আপনারা আসবেন। যদি আমরা এটা অ্যালাউ করি তাহলে the demonic forces that are in play, what will happen is every other day somebody will want election. This is not the solution. We have to be patient, stable players. আমাদের বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত নিতে হবে। আপনারা এখন ইলেকশন করে কিছু করতে পারবেন না, কারণ একটা কমিটিও আপনারা ঠিকমতো দিতে পারেন নাই, করতে পারতেছেন না। তার চেয়ে বরং 2019 সাল পর্যন্ত গ্রামে গঞ্জে ঘুরেন, ভালো ভালো কমিটি বানান, ভালো ভালো কমিটি করেন, আমাদের লোকদের, আর যারা দুর্নীতির সাথে যুক্ত ছিল, খারাপ কাজের সাথে যুক্ত, তাদেরকে পরিহার করুন এবং জামাত ইসলামী, রাজাকার, আল বদর, আল শামসকে পরিহার করে আপনারা গণতান্ত্রিক ধারা, এটা আমি আশা রাখি। আর সবচেয়ে বড় কথা, সংগ্রামের অনেক ইতিহাস আছে। আমি যদি আপনাকে এখন জিজ্ঞেস করি কি ফরম্যাটে কিভাবে ইলেকশন করতে চান, আপনি বলতে পারবেন না। নোবডি ইন বিএনপি ক্যান সে। আপনি 2টা ওয়ার্ড বলতে পারবেন, অন্তর্বর্তীকালীন নিরপেক্ষ সরকার। আপনি ফরম্যাটটা বলেন, আপনি বলতে পারবেন না। আমি আপনাকে 6 ঘন্টা সময় দিব, আপনি বলতে পারবেন না। প্রবলেম হচ্ছে বিএনপির সবাই হচ্ছে ক্যারিয়ার পলিটিশিয়ান, ক্ষমতার লিপসা, শুধু ক্ষমতায় যাইতে চায়, অন্য কোনো আলাপ নাই, নাগরিক অধিকার আন্দোলন নাই, জনগণের চিন্তা নাই। জনগণ তো আপনার কথা শুনছে, তারা তো বুঝতে বলতে দেন। একটা এসএমএস আপনার কাছে, মানে প্রচুর এসএমএস, কিন্তু একটা এসএমএস হচ্ছে যে প্রধানমন্ত্রী নাকি বলেছিলেন 5 তারিখের নির্বাচনের আগে যে এটি একটি নির্বাচন আমরা করছি সংবিধান রক্ষা করার নির্বাচন, এবং আমরা অচিরেই নির্বাচন দিয়ে দিব, মধ্যবর্তী নির্বাচন। এটি কি প্রধানমন্ত্রী বলেছিলেন? আচ্ছা, প্রথম কথা হচ্ছে প্রধানমন্ত্রী এই ধরনের কোনো কথা বলেন নাই। মাননীয় প্রধানমন্ত্রী যেটা বেগম খালেদা জিয়াকে বলেছেন সেটা পাবলিশড ফ্যাক্ট। সেটা হচ্ছে আপনি আসুন, বসুন, কথা বলুন, আমরা নির্বাচনটা করি। আর তার থেকে বড় কথা হচ্ছে উনি কেন নির্বাচন করলেন না খালেদা জিয়া? উনি তো 5ই জানুয়ারি 2014 সালে হরতাল দিলেন, হরতাল দিয়ে পেট্রোল বোমা মারলেন, প্রিজাইডিং অফিসারকে হত্যা করলেন 5ই জানুয়ারি 2014 সালে। প্রশ্নটা হচ্ছে, আমি ওই জায়গায় যাচ্ছি, রাইট, আমি ওইটাই তো বললাম, প্রশ্ন তো ফার্স্টে দিয়ে দিছি আমি, যে দিস ইজ নট এ পাবলিশড ফ্যাক্ট, এটা লোকে বলে। উনি বলেছেন আপনি আসেন, আলাপ করে আমরা নির্বাচনটা করি। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, শুনেন, সবচেয়ে বড় কথা হচ্ছে আমি আমার কমন সেন্স থেকে যেটা বলতে চাই আপনাকে, যদি 2014 সালের 5ই জানুয়ারি নির্বাচন বেগম খালেদা জিয়া করতেনই, তাহলে তো অনেক প্রস্তাবনায় আসতে পারতেন। যখন আপনি রাষ্ট্রের বিরুদ্ধে চলে গেলেন, একটা কথা বুঝবেন, আপনি আওয়ামী লীগের বিরুদ্ধে কিন্তু যান নাই,
5ই জানুয়ারি 2014 সালে যখন প্রিজাইডিং অফিসার মারা শুরু করলেন, যখন লক্ষ লক্ষ গাছ কেটে মানুষকে আগুন দিয়ে পুড়িয়ে মারা শুরু করলেন, তখন কিন্তু ইউ আর নট এগেনস্ট আওয়ামী লীগ, ইউ আর এগেনস্ট দ্য স্টেট অ্যান্ড দ্য পিপল। আপনি রাষ্ট্র এবং জনতার বিরুদ্ধচারণ করেছেন। সেই সময় শক্ত হস্তে যা করার সেটাই আমরা করেছি। আমরা অনেক সময় কনফিউজড হয়ে যাই, আমরা বুঝি না এটা সমস্ত কিছু জনতার বিরুদ্ধচারণ করা। আপনি স্টার সিগারেটে কি বলতে চাইছিলেন? ও স্টার সিগারেটের কথা বলছি। আসলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঠিকই বলছেন, দেশ স্বাধীন না হইলে তো বিড়ি ছেড়া স্টার সিগারেট খাওয়া যেত না, আর স্টার ছেড়া 5-5 খাওয়া যেত না, আর কি বলে 550 ছাড়া বেনসোনা খাওয়া যেত না। আমার বড় ভাইয়ের কথা শুনে মনে হচ্ছে আসলে দেশটা স্বাধীন করে আমরা খুব ভুল করছি, বিড়ির মধ্যে থাকা উচিত ছিল। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, আমরা কথা বলেছি রাশেক রহমান, যিনি আওয়ামী লীগের সহ সম্পাদক। আমি বারবার সহ সাধারণ সম্পাদক বলছি, হয়তো উনি হবেন ভবিষ্যতে, এবং কানাডা বিএনপির সম্মানিত সভাপতি জনাব ফয়সাল আহমেদ চৌধুরী সাথে। তারা দুজনই রাজনীতি নিয়ে কথা বলেছেন, বাংলাদেশের রাজনৈতিক অবস্থা। তবে রাশেক রহমান সাহেব ভালো বলেন এবং তিনি ভালো বলতে পারেন, তিনি গুছিয়ে বলছেন। তবে একজন SMS যিনি করেছিলেন যে মাননীয় প্রধানমন্ত্রী 5ই জানুয়ারি নির্বাচনের আগে তিনি আকারে ইঙ্গিতে ইশারায়, আপনি যখন জনগণের বিরুদ্ধচারণ করবেন তখন এই বিচ্ছিন্নভাবে কোনো কোট করলে ইউ ডোন্ট গেট দ্য রিয়েল পিকচার। ওকে, ফাইন। আকারে ইঙ্গিতে ইশারায় বলেছিলেন যে এটি একটি নির্বাচন এবং অচিরেই মধ্যবর্তী নির্বাচন হবে। কিন্তু এখন আওয়ামী লীগ যেটি বলছে, রাশেক রহমান সাহেব যেটি বলছেন যে 2019-এর আগে কোনো নির্বাচন বাংলাদেশে হবে না, এবং প্রশ্নই আসে না। সংবিধান মানুষের তৈরি, এবং যারা তৈরি করেছেন তারাও এখনো জীবিত, এবং সংবিধান রক্ষা করার জন্য আমরা যেটা ব্রিটেনে বসে বা বিদেশে বসে আমরা যেটি বাংলাদেশের কোনো খবর শুনলে আমরা আনন্দিত হই, আমরা খুশি হই। আমরা চাই বাংলাদেশে একটি নির্বাচন হোক, এবং সেই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্রের চর্চা হোক, এবং সেখানে বিএনপি, আওয়ামী লীগ, যত বাংলাদেশের রাজনৈতিক দল রয়েছে সবগুলোর অংশগ্রহণ নিশ্চিত করা হোক, এবং বাংলাদেশ গণতন্ত্রের দিকে এগিয়ে যাক, বাংলাদেশ ঘুরে দাঁড়াক। এখন যেসব বিচ্ছিন্ন ঘটনা ঘটছে বাংলাদেশে, বিদেশিদেরকে মারা হচ্ছে, এসব কিসের ষড়যন্ত্র, কার ষড়যন্ত্র? একজন কলার বলেছেন যে তারা ইঙ্গিত করছেন। না, ইঙ্গিতে হবে না। আমাদেরকে বাংলাদেশ কিন্তু যতই আমরা বলি না কেন, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, বাংলাদেশ ক্রিকেটের দিকে এগিয়ে যাচ্ছে। এই মুহূর্তে ইটালিয়ান নাগরিককে হত্যা, সে দায় কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগও এড়াতে পারে না, বিএনপিও এড়াতে পারে না, এবং একজন নাগরিক হিসাবে আমরা সেটি এড়াতে পারি না। আমরা চাই না কোনো বাংলাদেশে বিদেশিকে হত্যা করা হোক। কেউ, সেটি আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, জামাত ইসলাম হোক, যে কে হোক, তাদেরকে একজন বিদেশিকে তার নিরাপত্তা দিতে হবে যারা গুলশান বনানীতে থাকেন। এবং আমি আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী সহ বাংলাদেশের যারা দায়িত্বে রয়েছেন তাদের কাছে একটি অনুরোধ করতে চাই যে ডিপ্লোম্যাটিক জোন যেগুলো রয়েছে সেগুলোকে, টোটাল ডিপ্লোম্যাটিক জোনটাকে বা গুলশান বনানীকে, বারিধারাকে সিসিটিভির আওতায় নিয়ে আসা হোক। তাহলে আমাদের বিশ্বাস আমরা অন্তত বিদেশি নাগরিক যারা, তাদের নিরাপত্তা বিধান করতে পারবো। প্রিয় দর্শক, এই অনুষ্ঠানের মাধ্যমে কোনো ধরনের ভুল ত্রুটি হয়ে থাকলে আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। রাশেক রহমান, ফয়সাল আহমেদ চৌধুরী, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।